আমি এইখান থেকে যোগ্য শিক্ষকদের অংশে আসব, চিন্ময়দের অংশে আসব। আজকে ওদের মধ্যে অনেকের সঙ্গেই আমার কথা হচ্ছিল, তাদের চিন্তা যে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর যে দৃঢ় অঙ্গীকার করেছিল তাতে কি কোনো বদল হয়েছে। তার কারণ 7ই এপ্রিল স্বয়ং মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন স্পষ্ট ভাষায়, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত বলেছিলেন, নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই সব তৈরি আছে। নিঃসন্দেহে সমস্ত যোগ্য প্রার্থীরা তারপরে যখন তারা স্টুডিওতেও এসেছেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ওপর একবার বিপুল ভরসা রেখেছিলেন। 19শে মে তিনি বলেছিলেন যে আদালত কোনো সিদ্ধান্ত নিলে তা মানব না, বলতে পারি না। সত্যি কথা, একেবারে সত্যি কথা। আজকে যা বলেছেন যে একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী আদালতের রায়, যে কোনো আদালতের রায় মেনে চলতে বাধ্য, কিন্তু সেক্ষেত্রেও চিন্ময়দের কারোর কিন্তু মনে হচ্ছে যে কোথাও কি অবস্থান বদল। আমি জানি না, উত্তর আমার পরের বক্তা দেবে, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর 3টে বক্তব্য এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে ওই 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর, তারপর পরবর্তী সময়ে তিনি পরের বক্তব্যও রেখেছিলেন, এবং আজকে যে সাংবাদিক সম্মেলন বিকেল 5টার সময় করেছেন, একেবারে 3 উইন্ডো করে আপনাদের সামনে দেখাবো। এবার যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে, কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি। বাধ্য হয়ে আমি জানাচ্ছি 2টো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। আমার পরের বক্তা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং আইটি সেলের প্রধান। নিঃসন্দেহে সরকারের অবস্থান আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, সজলদা বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই আমাদের দলীয় লাইন সম্পর্কে তাকে ভীষণ ইন্টারেস্টেড দেখাচ্ছিল। আমি জানি না সজলদা এর মধ্যেই বিজেপির লাইন নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন কিনা, তৃণমূলের লাইনে তার ইন্টারেস্ট খুব বেড়ে গেছে। আমার আবার ভয় লাগছে আমাদের এই দিকে না আবার ভিড় বেড়ে যায়। তো যাই হোক, আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, আমি বুয়াদা যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো আমি প্রথমেই একবার রিপিট করে দিতে চাই। এবং ভবিষ্যৎ নিয়ে কোনো বক্তব্য আজকে আমার নেই, তার কারণ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বক্তব্য স্পষ্টভাবে আগামী দিনে এই গোটা প্রসেসটা কীভাবে এগোবে, সরকার কি চাইছে সেটা একদম ক্লিয়ারলি স্পষ্ট করে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন সরকার কিভাবে কি পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে, এবং তিনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন এবং আজকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই। শুধু একটুখানি পজিটিভিটি খুঁজে নেওয়ার মানসিকতা যদি আমাদের বিরোধীদের মধ্যে থাকে, তাহলে স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো থেকে সবটাই বুঝে নেওয়া যায় যেটা তিনি আজকে বলেছেন। আমি ভবিষ্যৎ নিয়ে তাই কিচ্ছু বলবো না, কারণ সবটা সরকারের তরফে কি হবে সেগুলো তিনি বলেছেন। কিন্তু আগের কয়েকটা ব্যাপার নিয়ে কয়েকটা বক্তব্য রাখতেই পারি, কয়েকটা বিষয় আমার মনে হয় তুলে ধরা দরকার। কারণ আমার আগে যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন তার মধ্যে একা সজলদাই রেখেছেন, আমার পরে দুজন বলবেন সিপিএমের। কিন্তু সজলদা যে বলেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পার্সোনালি অনেক টার্গেট করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করার পর তো চুপ করে থাকা যায় না। তো সেই কয়েকটা জায়গা থেকে আমার মনে হয় কয়েকটা পয়েন্ট বলা দরকার। কিন্তু আজকে কোনো রকম কি ইতিহাস কি বর্তমান
ইত্যাদি নিয়ে ডিসকাশনের জায়গা নয়। আমরা প্রত্যেকে একটা পজিটিভ আউটকামের দিকে তাকিয়ে আছি। আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান। আমাদের সমাজে মাস্টারমশাইদের স্থান অন্যরকম, আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করে লাভ নেই। কিন্তু যখন আমার বিরোধীরা বক্তব্য রাখছেন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন। সুমনদার একটা অভিযোগ প্রায় আমাদের প্রতি থাকে যে আমরা বক্তব্য রাখতে গিয়ে ভারত ভ্রমণে বেরোই, ইতিহাসে যাই। এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা ভারত ভ্রমণে ইতিহাসে যদি না যাই, তাহলে আমার উল্টো দিকের যে বক্তারা আমাকে এতক্ষণ ধরে গালাগালি করলো, মানুষের তো একটু দ্রুত এখনকার দিনে এত ইস্যু আসে, মানুষ একটার পর একটা ইস্যু আস্তে আস্তে অনেক সময় পুরনো ইস্যু রিকল করতে পারেন না। তাই এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কর্তব্য মানুষকে মনে করিয়ে দেওয়া যে যারা আমাদের দিকে আঙুল তুলে আছে তাদের তিনটে আঙুল কীভাবে তাদের দিকে ঘুরে আছে। তো সেই প্রসেসটা একটা রাজনৈতিক দলেরই কর্তব্য। ফলে তার জন্য ভারত ভ্রমণও করতে হয়, কখনো কখনো অতীতেও যেতে হয়। সুমনদার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি সেই কারণে। দেখুন, অনেক কিছু বলতাম কিন্তু ওগুলো কিচ্ছু বলবো না। যেমন বলার ছিল যে নাইসার কাছে হার্ড ডিস্ক ছিল, সেই হার্ড ডিস্ক থেকে অযোগ্য পাওয়া গেল, সেই একই হার্ড ডিস্ক থেকে তাহলে কেন যোগ্য বাঁচা গেল না, প্রশ্ন তুলব না। এখন বলবো না এগুলো যে সিবিআই কি তাহলে সম্পূর্ণ ব্যর্থ, কারণ সিবিআই ইনভেস্টিগেশনকেই তো কোর্ট গুরুত্ব দিল না, তাদের বেছে নেওয়া হার্ড ডিস্কের তথ্যকেই গুরুত্ব দিল না। এখন কিছু বলবো না, এখন এগুলো কিচ্ছু বলবো না। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন, তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি। আমার বিশ্বাস তারা যথেষ্ট বুদ্ধিমান না হলে তো শিক্ষকতার জায়গায় যেতে পারতেন না। তাদের মতো মানুষেরাই আমাদের তিলে তিলে গড়ে তুলেছেন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে যদি কেউ গড়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা। ফলে আমরা বিশ্বাস করি তারা যথেষ্ট বুদ্ধিমান, এবং বুদ্ধিমান যদি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চেয়েছেন সেইটুকু বুঝে নিতে পারবেন তারা, আমার এটা বিশ্বাস। কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে, সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো, টাকা নিয়ে চাকরি। দেখুন, ইনভেস্টিগেশনের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে আছি। সিবিআই তো একটা সম্পূর্ণ ব্যর্থ অর্গানাইজেশন, সিবিআইডি বোথ। কারণ পশ্চিমবঙ্গে এখনও অবধি যতগুলো কেস আপনারা সিবিআইডি নিয়ে দেখছেন, সুমনদা সিবিআই তদন্ত এলে সুমনদা একটা করে তো প্রোগ্রাম অর্গানাইজ করেন, তখন এই বিরোধীরা যারা আসেন তাদের বক্তব্যগুলো চালিয়ে আপনারা দেখবেন। এই সিবিআই তদন্ত হয়েছে, কেউ স্থিরভাবে 1 মিনিট বসে থাকেন না। এই সিবিআই তদন্ত হয়েছে মানে কালকেই তৃণমূলের সরকার পড়ে যাবে, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা কথাবার্তা বলেন। এবং আপনারাও কয়েকদিন আলোচনা শোনেন, এই আলোচনা শুনতে শুনতে ইস্যুর পর ইস্যু আসে। কিন্তু আজকের দিন আপনারা একটু মনে করে বলুন তো, হাঁসখালি থেকে শুরু করে, বকটুই থেকে শুরু করে, সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, রোজভ্যালি থেকে শুরু করে, পোস্টপোল ভায়োলেন্স সোকল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যতগুলো সিবিআই তদন্ত দেখছেন, তার কনক্লুশনটা কি? ফাইনালি আমার আপনার হাতে পেন্সিল ছাড়া আছেটা কি? মাঝখান থেকে সজলদাদের একটু নাচার সুযোগ করে দিয়েছে সিবিআই, ওই 4-5টা দিনের জন্য মিডিয়াতে ভেসে থাকা, 4-5টা মিছিল করার সুযোগ করে দিয়েছে। এর বাইরে গিয়ে আউটকাম 0। তো সেই জায়গা থেকে আমি যদি আজকে জিজ্ঞেস করতে চাই যে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল, কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? একটা জাজমেন্ট, একটা কোর্ট? আমাদের নেতারা অ্যারেস্ট আছেন, আমরা তাদেরকে দল থেকে তাড়িয়েছি, বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে দল থেকে তাড়িয়েছি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সময়, আপনাদের মনে আছে। আমরা সেই কাজটা পারি যে কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি, শুধু অভিযোগ উঠেছে, তারপরেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর উল্টো দিকে যারা বসে আছেন তারা ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করেন, জেল খেটে আসা। আর আরেকটা পার্টি সিপিএম, এই কলকাতার স্মৃতির মোড়ে 14-15 বছর জেল খেটে এলো খুনের দায় একজন, তাকে দিয়ে একটা ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্টের মুখ করেছিলেন তাকে দুলাল ব্যানার্জি। তালডাংরার সিপিএম প্রার্থী ছিল 2021-এ মনোরঞ্জন পাত্র, তৃণমূল কর্মী খুনের মামলায় দোষী সাব্যস্ত, মানে এই ডিসকাশনের গল্প নেই, দোষী। মানে আপনি তাকে দেখলে ও খুনি দাদা কেমন আছেন বলতে পারেন, খুনি। তার পক্ষে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেন, আর আমরা অভিযোগ এসছে সরিয়েছি। তারপরেও যখন আঙুল তুলছেন তাহলে প্রশ্ন করবো না কটা আদালতের কটা জাজমেন্ট বলেছে তৃণমূলের এই মন্ত্রীটা চুরি করেছে? পার্থ চ্যাটার্জি বসে বসে ওএমআরসি র্যাঙ্ক জাম করছিলেন, হতে পারে? তো সিবিআই বলুক,
মানিক ভট্টাচার্য করছিলেন, বলুক, আমাদের তো কিছু না, আমরা দল থেকে সরিয়েছি, অ্যানাউন্স করেছি। বাট দ্য থিং ইজ, এগুলো যদি পলিটিক্যাল লেভেলে না হয়ে থাকে, সরকারি লেভেলে হতে পারে, আবার কিছু নাও হতে পারে, কিন্তু ইরেগুলারিটিস নিয়ে তো আদালত বলেছে। এখন এটা যদি ধরুন স্টাফ কেন্দ্রিক হতে পারে, যে কোনো একটা জায়গার যারা সরকারি কর্মচারী সেই সমস্ত মানুষদের মধ্যে এক দুজনেই কাজটার সঙ্গে জড়িত, যেটার দায় আজকে সরকারকে বহন করতে হচ্ছে। এখন এই এক দুজন যদি সত্যিই জড়িত থাকেন, এই এক দুজন কারা, এটারও দায়টা আমাদের। সত্যি বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি। কেন জানেন? কারণ আমরা ক্ষমতায় আসার পর উচিত ছিল, হয়তো রাজনৈতিক দল হিসেবে আমি দাবিটা করতেই পারি, সরকার কি করবে, প্রশাসন, মুখ্যমন্ত্রী অনেক মানবিক, আমি যদি বাংলার সাধারণ মানুষ হিসেবে এই দাবিটা করতে পারি, সিস্টেমের ভেতর চুরি করে, জোচ্চুরি করে, শুধুমাত্র হোল টাইম কমরেডের বউ হওয়ার জন্য কিংবা হোল টাইম কমরেড মহিলার স্বামী হওয়ার জন্য যারা সরকারি সিস্টেমগুলোতে ঢুকে রয়েছেন, তারা যেই কাণ্ডগুলো ঘটাননি তার কি কোনো গ্যারেন্টি আছে? আপনি কেউ জানি? কেউ কিন্তু জানি না। এখন এই আউটকাম আমাদের কাছে নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নগুলো তো উঠবে। 16 সালের প্যানেল, 17, 18, 19, 20, 21, 17 পর থেকে 5টা বছর মামলা টামলা হলো না। কি কোইন্সিডেন্স, অভিজিৎ গাঙ্গুলি যেই শিক্ষা সংক্রান্ত মামলাগুলো পেলেন তবে থেকে মামলাগুলো হওয়া স্টার্ট হয়ে গেল। আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না। তার সাথে নির্বাচনে আমার লড়াই হয়েছে, তিনি একজন পলিটিক্যাল ক্যারেক্টার, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তার বিচারপতি নন, কিন্তু বাস্তব হচ্ছে এটা। তিনি 20 বা 21 থেকে স্টার্ট করেছেন, আর মামলাগুলো তখন থেকেই স্টার্ট হয়েছে, মাঝখানে 4 বছর কিছু হয়নি। নিটের পবিত্রতা নিয়ে অনেক কথা হয়েছে, নিটের পবিত্রতা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট একই কথা বলেছিল, এটারও প্যানেলের পবিত্রতা নিয়ে প্রশ্ন আছে, যেটা এক্ষেত্রেও বলেছিল। যদিও আউটকাম দুরকম, কিন্তু পবিত্রতা নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার, যেখানে আমাদের জহরবাবু বলার সময় কিছুটা বললেন যে তাকে আরজিকর পিরিয়ডের সময় অনেক সহনশীল দেখেছি, এখন অনেকটা অন্যরকম দেখছি, আমি এগ্রি করি না। তার কারণটা, আপনারা যদি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, সম্ভবত ভারতবর্ষের একমাত্র চিফ মিনিস্টার যিনি প্রত্যেকটা অ্যাজিটেশনের, প্রত্যেকটা প্রোটেস্টারদের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছেন। সেটা 2012 সালে ট্রাইবেল লিডারদের যে আন্দোলন চলছিল সেটা হোক, 2013 সালে স্টুডেন্ট প্রোটেস্টারদের আন্দোলন হোক, 2016 সালে যাদবপুরের হোক কলরব আন্দোলন, আপনাদের মনে আছে, ছাত্রছাত্রীরা অনশন করছিল, ইউনিভার্সিটিতে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালে দার্জিলিংয়ে আনরেস্টের সময় সেখানকার লিডারদের সঙ্গে, প্রোটেস্টারদের সঙ্গে ডিসকাশন বলুন। 2019-এ যখন এনআরএস মেডিকেল কলেজকে কেন্দ্র করে এনআরএস হাসপাতালের ছাত্রছাত্রীরা, তারা যা ডাক্তারি পড়ুয়ারা, তাদের নিয়ে আলোচনা হলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে মিটিং করেছিলেন, আলোচনা করেছিলেন। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের কেস নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সেখানকার কিছু সোকল যারা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গেও আলোচনা হয়েছিল। 2024-এ তো আপনারা অলরেডি দেখেছেন জুনিয়র ডাক্তারদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, এবং 2025-এ স্বয়ং তিনি নেতাজি ইন্ডোরে পৌঁছে গেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলবেন বলে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত ধরে সবসময় অবস্থান করেন প্রত্যেকটা মানুষের, যারা যখন যে অভিযোগ করেছেন, প্রোটেস্ট করেছেন, আলোচনা চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ব্যস্ততম শিডিউলকে সামলে, 10 কোটি মানুষকে তাকে সামলাতে হয়, তারপরেও যথাসম্ভব চেষ্টা করেছেন প্রত্যেকটা মানুষকে উত্তর দেওয়ার। কিন্তু আমি যদি প্রশ্নের উল্টো দিক থেকে করি, যে যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশে রোজ শিক্ষকদের পেটাচ্ছে, রোজ। বিজেপির এক একটা গভর্নমেন্ট, বসার কোনো প্রয়োজনীয়তাই নেই কারোর সঙ্গে। আর সিপিএম, এই আরজি করে আন্দোলন হয়েছিল, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, জ্যোতি বসু ঢুকলেন, লাঠি দিয়ে ঠেঙিয়ে তুলে দিলেন। আর সিপিএমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোকল্ড সাধারণ প্রোটেস্টার, পলিটিক্যাল লোকেদের কথা বলছি না, সিপিএমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাধারণ প্রোটেস্টারদের মিটিংয়ের সংখ্যা বর্তমানে সিপিএমের আসন সংখ্যার সমানুপাতিক, 0। তো মুশকিলটা হচ্ছে, এটা ডিফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলোর, এটা হচ্ছে তফাৎ। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আজকের দিনে দুর্নীতি নিয়ে তো আলোচনা হচ্ছে, স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ের এগেনস্টে অভিযোগ রয়েছে, স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রীর এগেনস্টে বিরিয়ানির বাক্সে সোনা পাচারের অভিযোগ রয়েছে, চিফ মিনিস্টারের এগেনস্টে। পার্টির ছোটোখাটো নেতা নয়,
চিফ মিনিস্টারকে কে বহিষ্কার করবে? ভ্যাপম নিয়ে তো সুমনদা বললেন, এবং ভ্যাপম কেলেঙ্কারিটা এমনি এমনি নয়, শুধুমাত্র দুর্নীতি, পরীক্ষা দুর্নীতি হয়েছে তা নয়, এটাকে নিয়ে যারা যারা সাক্ষী দেওয়ার জন্য হাত তুলেছিলেন, স্যার কিছু বলতে চাই, এরকম 50টা লোকের মার্ডার হয়ে গেছে, খুন করে দিয়েছে। যারা সাক্ষী দিতে গেছিলেন তাদের খুন করে দিয়েছে। এছাড়া তো 69,000 শিক্ষকের প্রায় কপাল ঝুলে রয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশে, সেখানেও এরকম ব্যাপার। আমরা এক্সাম্পল দিয়ে কোনো কম্প্যারিজনে যেতে চাইছি না, আমরা এটা বলতে চাইছি যে আমাদের দিকে যারা আঙুল তুলছেন তাদের দিকে কতগুলো আঙুল ঘোরানো আছে। ত্রিপুরার কথা সুমন অলরেডি বলেছেন, ত্রিপুরাতে সিপিএম 10,323 জন শিক্ষকের এমন সিস্টেম করলো যে তাদের চাকরিগুলো চলে গেল। তাদের প্যানেল গোটা শুদ্ধ বাতিল হয়ে যাওয়ার পর সিপিএমের নেতারা বলল দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত হয়নি, খুবই খারাপ হয়েছে। আর বাংলায় দাঁড়িয়ে দুহাত তুলে উদাম নৃত্য করছেন, কি আনন্দ কি আনন্দ, গোটা প্যানেল বাতিল হলো। এবং এই 10,323 জনের মধ্যে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি 2018-তে ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পর তারা যখন বিজেপির কাছে প্রশ্ন করলো, কী গো প্রতিশ্রুতি দিয়েছিলে চাকরি দাও, বলে চাকরি খাবি আয়, বলে লাঠির বাড়ি দিল, মাথা ফাটালো। এবং এই 10,323 জনের মধ্যে 90 জনের ওপরে মৃত, কেউ কম বয়সেই প্রেশার নিতে, টেনশন সহ্য করতে না পারে কেউ স্ট্রোক করেছেন, কেউ হার্ট অ্যাটাক করেছেন এবং সুইসাইড করেছেন। 90 জনের ওপর ইতিমধ্যে মৃত এই শিক্ষকদের মধ্যে। এরা আমাদের দিকে আঙুল তুলছে। আর এই আমি আপনাদের দেখাই সিঙ্গেল বেঞ্চের, এটা কেস নাম্বার হচ্ছে, এখানে শামিন্দা আছেন, উনি যদি নোট করেন উনি পরে দেখতে পারবেন, 12178 ব্র্যাকেটে W 1995। আমি এসব কোর্ট ফোর্টের ব্যাপার সম্পর্কে তো বুঝি না, কিন্তু তাও বলছি, এই যে মামলাটা, এটা শামিমদা আরও নোট করে রাখলে পরে তাদের স্টাডি করতে সুবিধা হবে। সুমনদার উদ্দেশ্য বা এখানে যারা আছেন দর্শকরা তাদের উদ্দেশ্যে বলি, এই কেসটা আপনারা যদি দেখেন, সিপিএমের সময় র্যাঙ্ক জাম্প নিয়ে আদালতের কি পর্যবেক্ষণ ছিল। আদালত স্পষ্ট করে বলে দিচ্ছে যে এই মানুষগুলোকে র্যাঙ্ক জাম্প করানো হয়েছে এবং ভয়ঙ্কর রকমের ইরেগুলারিটি হয়েছে। পরবর্তীকালে কিভাবে বেঁচে গেছিল জানেন সেই সময় সরকার? শুধু একটা কথাই বলেছিল যে আমাদের তো প্যানেল এক্সপায়ার করে গেছে, এই প্যানেল এক্সপায়ার করে গেছে বলে বেঁচে গেছে। কিন্তু আদালত সেই রায় দেওয়ার সময় এটা বলেছে প্যানেল এক্সপায়ার করেছে বলে এখানে আমাদের আর কিছু করার নেই, কিন্তু ভয়ঙ্কর র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে বিভিন্ন জিনিস হয়েছে। আমি বলে দিলাম, উল্লেখ করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। তারাও র্যাঙ্ক জাম্প করেছেন, সেই সময় করেছেন এবং তারা আঙুল তুলছেন এখন। এবার এই অঙ্কটা আপনি যদি দেখেন, এই র্যাঙ্ক জাম্পের আইডিয়াটা কার মাথায় এলো? এখন তো দেখা যাচ্ছে 1995 সালে সিপিএমের আইডিয়া। এখন সিপিএমের সেই আইডিয়া সিপিএম দ্বারা সরকারি সিস্টেমে ঢোকানো স্টাফগুলোর রক্তে চতুর্থ রক্তকণিকা হিসাবে বইছিল, আর সেই স্টাফগুলো ভেতরে ভেতরে এই কাণ্ড এখন করলো কিনা আমরা বলতে পারবো না। এখন এই সবই তো আলোচনা, কি হয়েছে, কি হতে পারে, কি হবে, বার করবে তো সিবিআই। কিন্তু সেই সিবিআইও বার করার জায়গাতে এই মুহূর্তে নেই, কারণ সিবিআই ভোট এলে একমাত্র সিবিআই নিজের অ্যাক্টিভিটির কথা মনে পড়ে, তখন তারা গা ঝাড়া দিয়ে ওঠে, বাদবাকি সময় সেরকম কোনো জায়গায় কিন্তু তারা থাকে না। আপনারা জানেন 2022-এ ত্রিপুরাতে এই 10,323 নয়, অদ্ভুত ব্যাপার, বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিস ভেঙেছে। কেন জানেন? বলছেন নেতা আমার থেকে পয়সা নিয়েছে, চাকরি দেয়নি। অদ্ভুত, মানে ভয়ঙ্কর রকমের গল্প, এই কোথাও দেখবেন না আপনি। বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিস ভেঙে বিজেপি নেতাকে তাড়া করছে, বলছে তুমি পয়সা দিয়েছো আমায়, তোমার সরকারি চাকরি দেয়নি, আর কাঁধে বিজেপিরই ঝান্ডা নিয়ে। তো এইটা হচ্ছে এদের অবস্থা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলি, আজকের গোটা প্যানেলে আজকের গোটা যে মোশনটা ছিল, সেই মোশনে একটা শব্দ ছিল, সেটা হচ্ছে ভার, রেসপন্সিবিলিটি। সেই ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া আমাদের বিরোধীদের কাউকে শেখানোর দরকার নেই। আমি শুধু একটা ছোট্ট কবিতা বলে শেষ করি, এবং আমি আপনাদের এইটুকু বলছি যে আমার এই কবিতার লক্ষ্যবস্তুটা কিন্তু এই ভার কথাটা, এই সরকারকেই যে ভার নেওয়ার কথা মোশানে সুমন দ্বারা বলছেন, এবং সেই মোশানকে সমর্থন করি আমাদের বিরোধীরাও আসছেন, তো এই বিরোধীদের উদ্দেশ্যেও কিছু বক্তব্য এতে থাকবে। দায় নিতে দয়া করে শিখিও না কেউ ভাই, 14টা বছরে দাঁড়িয়েছি আমরাই, মধ্যবিত্ত কিংবা গরিবের দায়ভার উঠিয়েছে কেবলই তো মমতার সরকার। একদল বাংলায় বড় কালো ইতিহাস, একদল বাংলায় বড় কালো ইতিহাস, গরিব ব্রিগেডে গেছে শুনেছে ভাষণ,
গুলিবোম হরতালে কেবল মানুষ মেরে পিঁপড়ে সেদ্ধ দিল, দেয়নি রেশন। আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায়, আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায়, গরিবের হেসেলেতে রোজ দেয় থাবা। আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায়, গরিবের হেসেলেতে রোজ দেয় থাবা। গেরুয়া কাপড় বেঁধে দাঁড়ে দাঁড়ে ঘুরে বলে, রামকে নাম পে দো, ভোট দে দে বাবা। স্কুল ড্রেস, জুতো মোজা এবং সবুজ সাথী 8 থেকে 80 আজ বড় সুখে হাসে। মমতাই দায় নিল দুবেলার অন্নের, লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের পাশে। ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায়, ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায়, ডিবেটে হাত পা নেড়ে বামরাম নেবে দায়। ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায়, ডিবেটে হাত পা নেড়ে বামরাম নেবে দায়। দায় নিতে ত্যাগ লাগে জেদ এবং নিষ্ঠা, দায় নিতে ত্যাগ লাগে জেদ এবং নিষ্ঠা। এরা তো লড়েনি, স্রেফ ছড়িয়েছে বিষ্ঠা। যে মায়ের টাকা নেই হাঁটুতে বসবে বল, যে মায়ের টাকা নেই হাঁটিতে বসবে বল, সেই মায়েদের কাছে এদেরকে নিয়ে চল। স্বাস্থ্যসাথীর কার্ডে যে বাবার রোগ সারে, দায় নেওয়া কাকে বলে জিজ্ঞেস করো তারে। শিক্ষক যারা আছো, শিক্ষক যারা আছো, মাইকের আওয়াজ একজনেরই শোনা যায়, ওই দিক থেকে শুধু হাত পা নাড়া দেখা যায়, টিভিতে সজলদা রিপিট দেখেনি কোনোদিন। শিক্ষক যারা আছো প্রণম্য ভগবান, সমাজে অনেক উঁচু তোমাদের সম্মান। শিক্ষক যারা আছো প্রণম্য ভগবান, সমাজে অনেক উঁচু তোমাদের সম্মান। তোমাদের হার মানে আমাদেরও একই হার, একটু ভরসা রেখো সচেষ্ট সরকার। শেষ তবক। মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে, মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে, মিছে কোনো আশা দিয়ে করি না কো ছল। মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে, মিছে কোনো আশা দিয়ে করি না কো ছল। বহু ক্রোশ দূর থেকে হালকা ধমক দিয়ে আসে না মোদের কাছে কোনো থ্রেট কল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দেবাংশু। আমি 3টে কারণে দেবাংশুকে বিশেষ করে ধন্যবাদ দেবো। এক হচ্ছে যে সমীরদার মানে বুয়াদার খরচ না হওয়া মিনিটগুলো সব ও নিয়েছে, যার ফলে অনুষ্ঠানের সময়সীমার কোনো পরিবর্তন করতে হবে না। 2 হচ্ছে যে পার্টি লাইন সামলে বিরোধীদের আক্রমণাত্মক এত বড় একটা দীর্ঘ বক্তৃতা দেয়া যায়, দেবাংশু প্রমাণ করিল। আর তৃতীয়, অনেক দিন পর দেবাংশুর লাইভ ডিবেটে কবিতা শুনলাম, সেই জন্য ধন্যবাদ। এবং দেবাংশুর সঙ্গে একটা জায়গা আমি সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে সিবিআই এবং ইডির তদন্তের ব্যর্থতা। সম্পূর্ণ একমত। এই নিয়ে বহু অনুষ্ঠান করেছি, রোজই হয়। সিবিআই এবং ইডির সাকসেস রেট নিয়ে বহুবার আমাদের প্রশ্ন আছে, কিন্তু যেখানে একমত হলাম না দেবাংশুর সঙ্গে, দেবাংশু বলল যে এই সিবিআই আর ইডি ব্যর্থ হয়েছে বলে তৃণমূলের হাতে নাকি পেন্সিল। তা কেন? এই গোটা ব্যর্থতার সমস্ত লাভটা তো তৃণমূলের। নারদা বলুন, সারদা বলুন, আরজিকর বলুন, শিক্ষা দুর্নীতি বলুন, লাভকার হয়েছে। মানে এত বড় লাভ হয়েছে যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ও মনে করছেন যে সেটিং না। তো আমি বলছি এইখানে। দ্বিতীয় হচ্ছে যে সব দুর্নীতির দায় যদি সিপিএম আমলের কোট আনকোট স্টাফগুলোর হয়, তাহলে আমি যা জানি তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা আর 11 কিলো সোনা পাওয়া গেছিল। সিপিএমের কোনো স্টাফের বাড়ি থেকে তো এর অর্ধেকও পাওয়া যায়নি। আর সিপিএম দলের মহাসচিবের নাম তো আমি যা জানি অন্তত পার্থ চট্টোপাধ্যায় নয়। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, দেবাংশু বলেছে ভবিষ্যতের কথা বলবো না। ভারত ভ্রমণ, অতীত ভ্রমণে অতটা ওর আপত্তি নেই। আমি দ্রুত একবার বর্তমান একটু ভ্রমণ করে দেখি যে আজকে উইথ আ ভেরি সিরিয়াস নোট রাজ্যের মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন, যার জন্য চিন্ময়রা বসে আছেন, সেটা নিয়ে স্পেসিফিক্যালি প্রেস কনফারেন্সে কি বললেন। আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করেন তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি, তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল,
এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো। দেখুন, অতীতের কথা হচ্ছিল, আমি দেবাংশুকে বলবো যে অতীতে ফিরতেই হতো না এবং চিন্ময়দের মতো একজন যোগ্য শিক্ষকদেরও চাকরিই যেত না যদি স্কুল সার্ভিস কমিশনের সব কিছুর পরেও বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুধু এইটুকু বলতে পারতেন যে তাদের দেয়া বা ওই সিবিআইয়ের দেয়া চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে যারা রয়ে গেলেন সেই শিক্ষকরা প্রত্যেকে যোগ্য। কিন্তু এই কথা না রাজ্য সরকার, না এসএসসি, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে একবারের জন্য বলতে পেরেছে। উল্টে অরিজিনাল ওএমআর শিট বা তার স্ক্যান কপি যে তারা ধ্বংস করেছে, এই তথ্যটা অনেকের অবিশ্বাস সত্ত্বেও বারবার কোর্টে বলে গেছে। তাই পরীক্ষার খাতায় শূন্য পাওয়া পরীক্ষার্থী আর সাদা খাতার পরীক্ষার্থী 53 নম্বর পেয়ে ড্যাং ড্যাং করে শিক্ষকের চেয়ারে গিয়ে বসে পড়েছে। আর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক আর মাননীয় বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চকে তাদের এই 282 পাতার এই বিপুল রায়ে বলতে হয়েছে যে এই দুর্নীতির 17টা পন্থা হতে পারে। ভাবুন, একটা দুটো নয়, এক এক করে 17টা পন্থা বিশ্লেষণ করে মাননীয় বিচারপতিরা দেখিয়ে দিয়েছেন কিভাবে 17টা পথে দুর্নীতি হয়েছে এসএসসির নিয়োগে। অর্থাৎ একজন পার্থ চট্টোপাধ্যায় বা একজন সুবীরেশ ভট্টাচার্য নন, গোটা সিস্টেমটাই দুর্নীতির সঙ্গে জড়িত। গত বছরের 2 মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয়মাল্য বাগচি, এখন যিনি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, কদিন পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন, তিনি রাজ্য সরকারকে ভৎসনা করে বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। এমনকি গত বছরেরই 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও বলতে হয়েছিল দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। সুতরাং আমার প্রশ্ন থাকবে যে সিস্টেমিক ফ্রড হলে শুধু পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানির ওপর দায় চাপিয়ে রেহাই পাওয়া যাবে কি? যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। সবাইকে ধন্যবাদ বা নমস্কার, এবং দেবাংশুকে ধন্যবাদ সমীরদার মতো বলে কয়ে কেটে না পড়ার জন্য। প্রথম কথা হচ্ছে, দেবাংশু তুমি বললে যে ধর্ষণ নিয়ে একজন কনভিক্টেড ছিলেন, মানে ধর্ষণ নিয়ে কনভিক্টেড ছিলেন না, অন্য মামলায় কনভিক্টেড ছিলেন, তিনি জেল থেকে বেরিয়ে কেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন ইত্যাদি ইত্যাদি। তোমার পাশে যে মানুষটা বসে আছেন দেখতে পাচ্ছ, তোমার দলের এমপি ছিলেন, ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বলে আজকে উনি এমপি নন। তার জায়গায় যাকে এমপি করা হয়েছে সে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বলে উনি প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ করতে গিয়ে একদম না উনি সেরেছেন ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করতে গেছেন, দলের লাইনের সঙ্গে মেলেননি, এমপিশিপ ছাড়তে বাধ্য হয়েছেন, আজকে তিনি এমপি নন। তার জায়গায় যাকে এমপি করা হয়েছে সে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এবং তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি গেছিল গ্রেপ্তার করতে ঋতব্রত ব্যানার্জিকে। ধর্ষণের প্রতিবাদ করেছিলেন বলে একজনকে রাজ্যসভা ছেড়ে তোমার পাশে বসে থাকতে হচ্ছে, আর একজন তোমার পাশ থেকে রাজ্যসভায় চলে গেছে ধর্ষণ করেছিল বলে। 2 নম্বর কথা হচ্ছে, আদালতের রায় আছে কিনা, আদালতের এই নিয়ে কোনো রায় আছে কিনা। ভাই, পরেশ অধিকারীর মেয়ে চুরি করে চাকরি পেয়েছিল, এটা আদালতের রায় কি রায় নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ভাইজি নাকি বৃষ্টি মুখোপাধ্যায় বীরভূমের চুরির চাকরি ছাঁটাই হয়েছে, এটা আদালতের রায় কি রায় নয়? উল্টো দিকে আমি জিজ্ঞেস করছি, বামফ্রন্ট সরকারের সময়কার অনেক কথা বললে, সুমনদা তো বলার সময় বললই যে চুরির টাকা, চাকরি বিক্রির টাকা কোনো সিপিএমের হোল টাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে। আমি জিজ্ঞেস করছি, 34 বছর বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলেও মিছিল করেছিলেন, কিন্তু সিপিএম টাকা নিয়ে চাকরি বিক্রি করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময় কবে একটা মিছিল করেছিলেন আমাকে দেখানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন, কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে চেয়েছেন বামফ্রন্ট সরকারের সময়? আমি উদাহরণ দেখতে চাই। স্বজন পোষণ হয়েছে, দলের লোককে চাকরি দিয়েছে, এইসব ছিল। পয়সা নিয়ে চাকরি বিক্রি করছে সিপিএম, এই অভিযোগ কবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমাদের সরকারের সময়? আমি একটা উদাহরণ চাই। এর পরের কথা, সে প্রোটেস্টারদের সঙ্গে বৈঠক। হ্যাঁ,
দেখো ওই সময় এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য আছেন, বৈঠক করছেন, এরকম কয়েকটা ছবি টবি দেখানো যাবে না একদম তা নয়। তবে সাধারণভাবে তুমি মনে করলে দেখবে বামফ্রন্ট সরকারের সময় সাধারণভাবে এরকম শিক্ষকরা রাস্তায় বসে আছেন, চিকিৎসকরা রাস্তায় বসে আছেন, এইসব দেখতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে রাস্তায় বসে থাকতেন, বাকি সবাই যে যার কর্মস্থলে নিজের কাজ করতো। এখন হয়েছে কি, অন্যান্য লোক রাস্তায় বসে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বালি গরু চাকরি এসব বেছে খেয়ে বেড়ায়। ত্রিপুরার কথা বললে ভাই, ত্রিপুরাতে বিজেপি হোক কি মাঝখানে 1-1.5 বছরের জন্য তৃণমূল যখন ওখানে বিরোধী হয়েছিল, কোনোদিন এই অভিযোগটা করেনি আমাদের বিরুদ্ধে যে ত্রিপুরায় নিয়োগ নিয়ে কোনো রকম দুর্নীতি হয়েছিল। দুর্নীতির অভিযোগ ত্রিপুরাতে এমনকি আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও কোনোদিন করতে পারেনি। তবে তোমার কবিতার ওই একটা লাইন শুনলাম, শিক্ষকদের সম্মান। ভাই, শিক্ষকদের সম্মান নিয়ে তোমরা কথা বলছো? তোমাদের কাউন্সিলর বারাসাতের 28 নম্বর ওয়ার্ডের কাকলি ভট্টাচার্য, পেশায় একজন শিক্ষিকা, আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল, এবিপি স্টোরিটা আমি বার করলাম, আমার পকেটে চাইলে আমি দেখাতে পারি। উনি মাধ্যমিক পরীক্ষার্থীদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটা হোর্ডিং করেছেন ওনার ওয়ার্ডে। তাতে লিখেছেন তার পেশায় কাউন্সিলর এবং পেশায় শিক্ষিকা, ব্র্যাকেটের তলায় লিখে দিয়েছেন 2006 সালের নিয়োগ। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এটা আপনি লিখেছেন কেন, বলছে না এখনকার জমানায় নিয়োগ বলে তো অনেকে ভাবছে যে তৃণমূলের কাউন্সিলর বলছে এখনকার চাকরি হলে তো অনেকে ভাবছে যে চুরির চাকরি, ওই জন্য আমি লিখে দিয়েছি বামফ্রন্ট আমলের চাকরি, যাতে কেউ আমাকে ভুল না বোঝে। ভাই, এই জায়গায় তো আনিয়ে ফেলেছো শিক্ষকদের সম্মানকে। আমি বলছি, বুয়াদা তখন বলার সময় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা সমাধান করার উনি আজকে বলে দিয়েছেন, যা উত্তর দেওয়ার। কি বলেছেন? বলেছেন পশ্চিমবাংলায় এখনও অনেক ভ্যাকেন্সি আছে, তাদের নিয়োগ হবে। আরে ভ্যাকেন্সি তো চিরকালই ছিল। তা আজ পর্যন্ত কোন নিয়োগটা আপনি পয়সা না খেয়ে করেছেন যে এইবার করবেন বলে আমরা ধরে নেব? আপনি বলছেন রিভিউ পিটিশনের কথা। 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায় এলো, চাকরিগুলো সমস্ত বাতিল হলো। 17ই এপ্রিল রাজ্যের সরকার কনসেন্ট অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্টকে। তারা লিখিতভাবে বলে দিল যে আপনাদের রায় আমরা মেনে নিচ্ছি, আমরা 31শে মের মধ্যে এদেরকে চাকরি থেকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেব। চিন্তা করুন, তারিখটা খেয়াল রাখুন। 17ই এপ্রিল রাজ্য সরকার কনসেন্ট অর্ডার একবার দিয়ে দিল। কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে 3রা মে রাত্রির 9:28 এসএসসি আর রাত্রির 11:08 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা অনলাইনে রিভিউ পিটিশন ফাইল করছে। কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে রিভিউ পিটিশন, চ্যাংড়ামি হচ্ছে ছেলে মেয়েগুলোকে নিয়ে। কী দাম আছে এই রিভিউ পিটিশনের? আমরা আবেদন করছি, যদি সত্যি এরপরে সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছে হাইকোর্টের, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এক রায় থেকেছে। এরপরে যদি আপনি আশা করেন যে রিভিউ পিটিশনে নতুন কোনো রায় আসবে, নতুন কোনো সিদ্ধান্ত আসবে, তাহলে নতুন কিছু দিন কোর্টকে, অন্তত একটা বাড়তি কাগজ দিন। একটা বাড়তি কাগজ কি হতে পারে? সেগ্রিগেটেড লিস্টের কাগজটা, চাল এবং কাকড়কে আলাদা করার কাগজটা, ওই কাগজটাকে নিয়ে যান সুপ্রিম কোর্টে, দিয়ে বলুন যে এর আগে আমরা দিতে পারিনি কিন্তু এখন আমরা দিচ্ছি। এই 26,000-এর মধ্যে 6,000 কি 6,500 ইতিমধ্যে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে কারা কারা চাকরি কিনেছিল, তার বাইরের যারা বাকি থেকে গেছে তাদের মধ্যে এই কয়েকজন, সে 5 জন হতে পারে, 50 জন হতে পারে, 500 জন হতে পারে, এরা টেন্টেড, তার বাইরে বাকি সবাই স্বচ্ছ। সেগ্রিগেটেড লিস্টটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যান, দিন রিভিউ পিটিশনের সঙ্গে একটা স্টেপলার দিয়ে ওটাকে স্টেবল করে দিন। তারপর আমরা সবাই আশা করব ওইটাকে কনসিডার করে সুপ্রিম কোর্ট নতুন একটা রায় দেবে। তা যদি আপনি না করেছেন তাহলে ওই এক অ্যাপিল, এক বক্তব্য, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট হয়ে এক রায় এসছে, এরপরে কি রিভিউ পিটিশন করেছেন, এতেও না হলে কি আপনি রাষ্ট্রসংঘে যাবেন, মঙ্গল গ্রহে যাবেন এরপরে অ্যাপিল করতে? ছেলে খেলা হচ্ছে ছেলে মেয়েগুলোকে নিয়ে। এখানে বলা হচ্ছে যে আমরা সবাই চাই যে এই ছেলে মেয়েগুলোর মধ্যে যারা কাজ করছিলেন, কাজ হারিয়েছেন, তাদের মধ্যে যারা যোগ্য তারা সসম্মানে তাদের কর্মক্ষেত্রে ফেরত যাক। ঠিক কথা, এটা আমরা সবাই চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি আর একটা জিনিস চান, কি? যারা অযোগ্য, এবং আপনাদের একটা কথা বলছি, অন্যভাবে নেবেন না, টেন্টেড কথাটার বাংলা মানে কিন্তু অযোগ্য নয়, টেন্টেড কথাটার বাংলা হচ্ছে কলঙ্কিত। যাই হোক, আমি যদি সেটাকে সরিয়েও রাখি, যারা অযোগ্য তারাও যেন সসম্মানে চাকরি করে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইটাও চান। তাদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছেন। সেই কারণে একটা ক্যাবিনেট কত বড় চোর হতে পারে, একটা গভর্নমেন্ট কত বড় চোর হতে পারে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা গোটা ক্যাবিনেট বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেকজন টাকা দিয়ে চাকরি কেনার, চাকরিকে রক্ষা করব সুপারনিউমারিক পোস্ট ক্রিয়েট করে। সেইটা কোর্টের নির্দেশে আটকানো হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যোগ্যরা স্কুলে ফেরত যান এইটা চাননি। যদি এইটা চাইতেন তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না। উনি চেয়েছিলেন সবকটা চাকরি কেনার, চাকরি রক্ষিত হোক, যাতে কিনা ওনার দলের চাকরি বেচাগুলো ওই চুরির টাকা ভালো করে ভোগ করতে পারে ওনার ভাই ভাইপোগুলো। উনি ওটা চেয়েছিলেন বলে আজকে এই অবস্থা হয়েছে। এখানে অনেক কথা হচ্ছে। এই যে এর আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের জন্য হয়নি,
আমরা কিন্তু মামলা করিনি। উনি ইঙ্গিত করছেন বিকাশ ভট্টাচার্যকে, অভিজিৎ গাঙ্গুলি সে সময় যাচ্ছিলেন তাদেরকে, যে ইনি মামলা করেছেন, উনি রায় দিয়েছেন। আরে কে মামলা করেছে, কে রায় দিয়েছে সব তো বললেন, কে চুরি করেছে সেটা বলুন। চুরিটা তো আপনি করেছেন, চুরিটা তো আপনার দলের নেতারা করেছে, চুরি তো আপনার দলের পাড়ায় পাড়ায় স্টেট ব্যাংক অফ তৃণমূল খুলে সেন্টার বানিয়েছিলেন, যেখান থেকে টাকা নিয়ে পশ্চিমবাংলার পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ গ্রিন করিডোর করে পার্থ অর্পিতার ফ্ল্যাটে পৌঁছে দিয়েছিল। জানি না সেখান থেকে আর কোন কোন ফ্ল্যাটে গেছিলো, কিছু ফ্ল্যাটে, কিছু বাড়িতে, কিছু নিকেতনে তো আবার সিবিআই যাওয়া বারণ রয়েছে। চুরিটা কে করেছে সেইটা বলুন, তার হিসাব দিন। আমি এখানে বলছি একটা কথা, এই যে এত কথা বিকাশ ভট্টাচার্যকে নিয়ে, দেখুন এটা আপনারা সবাই জানেন, সাধারণভাবে আমাদের পার্টিতে এটা হয় না, কিন্তু এক্ষেত্রে খুব রেয়ার ঘটনা, কিন্তু এটা ঘটেছে, লুকোচুরির কোনো ব্যাপার নেই। বিকাশ ভট্টাচার্যের সমস্ত বক্তব্যের সাথে আমাদের সমস্ত বক্তব্য তো মেলেনি, এটা তো ঘটনা। আমি এটাকে নিয়ে লুকোচুরি করে কি করব। বিকাশ ভট্টাচার্য ঘটনাটাকে দেখেছেন একেবারে যারা বঞ্চিত তাদের আইনজীবী হিসেবে আইনের চোখ দিয়ে, কিন্তু আমাদের কাছে এটা একটা শুধুমাত্র আইন নয়, আইন তো বটেই, কিন্তু একটা মানবিকতার প্রশ্ন, যে ছেলে মেয়েগুলো কোনো দোষ করলো না, অন্যের দোষে তারা কেন শাস্তি পাবে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি একটা কথা বলছি এখানে সুমনদা, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে বিকাশ ভট্টাচার্য কালকে মামলা থেকে সরে দাঁড়াবেন, তাহলে যে 22 লাখ ছেলে মেয়ে তারা পরীক্ষায় বসে তারা প্রতারিত, যারা বঞ্চিত, তারা কি মামলা প্রত্যাহার করে নেবে? বিকাশ না থাকলে আকাশ প্রকাশ কোনো না কোনো ভট্টাচার্য, কোনো না কোনো উকিল তো তার মামলাটা করবে। আজকে আমি একটা আমি পড়াশুনো করেছি, আমি চাকরির পরীক্ষায় বসেছি, আমি আমার মেধা দিয়ে সেটাকে কোয়ালিফাই করেছি, তারপর আমি দেখছি আমার ভাগের চাকরি অন্য লোক পয়সা দিয়ে করে বেড়াচ্ছে, তো আমি বসে বসে আঙুল চুষবো? আমি তার বিরুদ্ধে মামলা করব না? আমি তার বিরুদ্ধে কোর্টে যাব না? বিকাশ ভট্টাচার্য বলে যদি কোনো আইনজীবী না থাকতেন পৃথিবীতে, তাহলে কোনো না কোনো আইনজীবী তো সেখানে মামলা করতো। যদি কোনো আইনজীবী মামলা না করতো, সেই ছেলে মেয়েগুলো তো কোর্টে দাঁড়িয়ে বলতো যে এই দেখুন, এই আমাদের কাগজ, আমাদের সঙ্গে এই বঞ্চনা হয়েছে। তাহলে এখানে প্রশ্ন তো এখানে ব্যক্তি বিকাশ ভট্টাচার্য কি ফিরদৌস শামীম কি বিক্রম ব্যানার্জি কি সুদীপ্তর প্রশ্ন না, প্রশ্ন তো হচ্ছে এখানে যারা চুরি করেছে তারা শাস্তি পাবে, নাকি তাদের ভাগের শাস্তি যারা কোনো অপরাধ করেনি তারা পাবে। এবং যারা অপরাধ করেনি বলতে সুমনদা একটা কথা বলি, এখানে আমাদের ভাই রয়েছেন যারা আজকে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, যাদের কোনো দোষ নেই, আজকে এই টানাপোড়েনে তাদের কাজ চলে গেছে। তাদের প্রতিনিধি হিসেবে আমি খুশি হতাম যদি যে 22 লাখ ছেলে মেয়ে প্রতারিত হয়েছে তাদেরও একজন প্রতিনিধি আজকে এখানে থাকতেন, তাদেরকেও যেন আমরা আমাদের এই বিতর্কে, আমাদের আলোচনায় ভুলে না যাই। বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই ছেলে মেয়েগুলোরও রয়েছে, যারা আজকে 7 বছর ধরে 8 বছর ধরে রাস্তায় বসে আছে। তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয়, তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয়, তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয়। সবার ব্রেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বোম মারেনি, তাদের বাবা মায়েরও ব্রেন আছে, তাদেরও কিন্তু ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারাও কিন্তু স্কুলে পড়ে, তাদেরকেও কিন্তু বাড়ির বাজার করতে হয়। আজকে সেই ছেলে মেয়েগুলোও কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আছে, তাদের কি হবে? তারা জাস্টিস ডিজার্ভ করে না? তাদের জাস্টিস পাওয়ার কথা নয়? তাহলে একটা কাজ করা হোক, বিকাশ ভট্টাচার্য মামলা করেছে কেন, অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে কেন, ছেড়ে দিন। অভিজিৎ গাঙ্গুলি তো এখন এমপি হয়ে গেছেন, তার রায় দেওয়ার জায়গায় নেই। বিকাশ ভট্টাচার্য মামলা থেকে সরে যাবে। দেবাংশু একটা কাজ করো ভাই, মমতা ব্যানার্জিকে বলে এই 22 লাখ ছেলে মেয়েকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাও। আর মামলা করার কেউ থাকবে না, কেউ থাকবে না। যারা বঞ্চিত, যারা আজকে 7 বছর ধরে 8 বছর ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছে, তাদেরও অনেকের কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে। মেরে ফেলো একেবারে 22 লাখ ছেলে মেয়েকে, গুলি করে দাও, ফাঁসি দিয়ে দাও, আর কেউ মামলা করার থাকবে না। য টাকা চুরি করেছো ভালো করে টাকাগুলোকে ভোগ করো। লজ্জা করে না? এত কিছুর পরে, এই ক্রাইসিসের পরে দাঁড়িয়ে 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 এই সমস্ত ফালতু অজুহাত দিয়ে যাচ্ছে একটা সরকার, একজন মুখ্যমন্ত্রী বলছেন আমাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। আপনি কেন তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন? সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল, ঠিক কথা, আপনাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। আপনি কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন যোগ্যদেরটাকে আমি আগে দেখে নিই, তারপরে অযোগ্যদের তোমাদের ব্যাপারটাও আমি দেখছি? কে আপনাকে বলেছিল? কোন সুপ্রিম কোর্ট আপনাকে বলেছিল অযোগ্যদের ব্যাপারটা দেখতে? এই অযোগ্যদের ব্যাপার দেখতে গিয়ে যোগ্যগুলোকে রাস্তায় বসিয়েছেন। আপনি অযোগ্যর ব্যাপারগুলোকে দেখছেন, নাকি অযোগ্যগুলোর টাকা আপনার দলের যে নেতার পকেটে আছে সেই নেতাগুলোকে দেখছেন? কাকে বাঁচাচ্ছেন আপনি? কাকে রক্ষা করছেন আপনি? দেখুন, যা হয়েছে পশ্চিমবাংলায় আমরা সবাই জানি, কি ঘটেছে আমরা সবাই জানি। কুণালদা যে কথাগুলো বললেন আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি। ভারতের এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত, সেন্ট্রালাইজ হওয়া উচিত না ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত, এটা একটা অন্য ডিবেট, ডেফিনেটলি সেই ডিবেট যদি কোনো দিন হয় সেই নিয়ে অনেকেরই অনেক কিছু বলার আছে। আমরা বামপন্থীরা আমরা বলতে পারি আমরা
আমরা তো মনে করি শিক্ষা পুরোপুরিভাবে স্টেট লিস্টে থাকা উচিত। আমরা তো কনকারেন্ট লিস্টে যখন এমার্জেন্সির সময় নিয়ে যাওয়া হয়েছিল আমরা তো বিরোধিতা করেছিলাম, আজও আমরা তার বিরোধী। আমরা তো দেশের একটা সেন্ট্রাল এডুকেশন সিস্টেমে আমরা বিশ্বাস করি না। কুণালদার প্রস্তাব হচ্ছে সেটা আরও লোকালাইজড হোক, সেই ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। বহু এখন তো ডিমড ইউনিভার্সিটি অটোনোমাস ইউনিভার্সিটি হয়ে গেছে, যা কিনা ডিস্ট্রিক্ট স্পেসিফিকও নয়, ক্যাম্পাস স্পেসিফিক এডুকেশন সিস্টেম আমাদের দেশে রয়েছে। সুতরাং এটা একটা অন্য ডিবেট কুণালদা। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আজকে মনে করুন একটি হাসপাতালে আমি আমার বাবাকে কালকে নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য, হার্টের একটা সার্জারি করানোর জন্য। আমি যদি জানি যে সেই হাসপাতালে 7জন ডাক্তারবাবু 10জন ডাক্তারবাবুর মধ্যে 7জন যোগ্য, কিন্তু 3জন টুকে পাস করা ডাক্তারবাবুও রয়েছেন, কিন্তু আমি জানি না সেই 3জন কারা। আপনি বলুন কুণালদা, আমি কোন ভরসায় আমার বাবাকে ওই হাসপাতালে নিয়ে যাব? সেখানে যতই ডক্টর কুণাল সরকারের মতো 7জন যোগ্য চিকিৎসক থাকুক না কেন, কি হবে লটারিতে যদি আমার বাবা ওই টাকা দিয়ে চাকরি পাওয়া কি টুকে পাস করা শিক্ষকের ছুরিকাছির তলায় পড়ে? আমি কোন ভরসায় করব বলুন তো? তা আমি তাহলে কোন ভরসায় আজকে, আর যদি আমার একটা সন্তান থাকতো, আমি কোন ভরসায় তাকে এই পশ্চিমবাংলার এডুকেশন সিস্টেমের মধ্যে আজকে তাকে প্রবেশ করাতাম, যেখানে আমি জানি না যে আমার বাচ্চাটা যখন ক্লাসে গিয়ে বসবে সেই ক্লাসে কোন শিক্ষক যোগ্য আর কোন শিক্ষক টাকা দিয়ে চাকরি কেনা? এইটাকে সেগ্রিগেট করবে না আমাদের সরকার? তারা আইন আনবে যে আমরা নতুন করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে টাকা দিয়ে চাকরি কেনাদের চাকরিকে রক্ষা করব? দেখুন, আমি আমার কথাকে শেষ করছি একটা কথা বলে। আমি যখন ওনাদের মঞ্চে গেছিলাম আমি তখনও বলেছি, এবং এটা আমার বক্তব্য নয়, এটা আমাদের বক্তব্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে আমি সজলদার সঙ্গে একমত, এখানে আমি দেবাংশুর সঙ্গে একমত, আমি জহরদার সঙ্গে, কুণালদার সঙ্গে, আমি প্রত্যেকের সঙ্গে একমত। যে কোনো সুস্থ মানুষের মনেই আমার বিশ্বাস এই প্রশ্ন থাকবে যে যারা একবার তারা পরীক্ষা দিয়েছেন, দিয়ে কোয়ালিফাই করেছেন, আজকে 10 বছর পরে তাদের জীবন এখন একটা অন্য খাতে বইছে, তারা ওই প্রত্যেক দিন বসে ওই পেপার সলভ করা, মক টেস্ট দেওয়ার ওই সিস্টেমের থেকে বেরিয়ে গেছেন, আজকে 8-10 বছর সেটাকে পেছনে ফেলে এসছেন। আজকে কোন মানসিক প্রস্তুতি নিয়ে তারা সেই পরীক্ষায় বসতে তাদেরকে বাধ্য করা হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি জানি না কার কেমন লাগবে, কিন্তু আমি মনে করি এটা অন্যায় হচ্ছে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে। তাদেরকে যদি আবার বসতে বলা হয় পরীক্ষায়, কিন্তু তাদেরকে বলতে হতো না যদি রাজ্যের সরকার তার কাজটা করতো। কিন্তু আমি যে কারণে কথাটা বললাম, আমি আপনাদের কাছে এটা প্রশ্ন রাখছি, আপনারা বিবেচনা করুন। যদি নতুন করে নিজের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় আজকে কাউকে বসতেই হয়, তাহলে এই ছেলে মেয়েগুলোর আগে সিবিআইয়ের ওই অফিসারগুলো কেন নতুন করে যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসবে না? ওই সিবিআই অফিসারগুলো পয়সা দিয়ে চাকরি পেয়েছে কিনা আমাদের জানতে হবে। নাহলে কি ম্যাজিক রয়েছে যে সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, বালিবাজার থেকে শুরু করে চাকরি বিক্রি পর্যন্ত একটা মামলার তদন্ত শেষ হয় না? 10টা মামলার ক্ষেত্রে আমরা শুনি নাকি প্রমাণ লোপাট হয়ে গেছে। নারদার মামলার কি প্রমাণ লোপাট হয়েছে বলুন তো? কি প্রমাণ লোপাট হয়েছে নারদার মামলার? পয়সা খাওয়ার ভিডিওগুলো এখন নেই, তারপরও কেন সেই মামলাটা পর্যন্ত শেষ হলো না? আজকে 10 বছর হয়ে গেল। তাহলে কেন আজকে সিবিআইয়ের এই অফিসারগুলোকে এই প্রশ্নের সামনে দাঁড়াতে হবে না যে ভাই আপনারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন নাকি চাকরি পাওয়ার পরে টাকা খেয়েছেন, যে কারণে আপনারা আপনাদের কাজটা করতে পারেন না? তার জন্য যাদের কোনো দোষ নেই, যাদের কোনো অপরাধ নেই, তাদেরকেই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা সবাই বিচার করবেন, আপনাদের সবার কাছে আবেদন রইল। ধন্যবাদ। ধন্যবাদ শতরূপ। দেখুন, শাসক এবং বিরোধী দুপক্ষই সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে অসংখ্য প্রশ্ন আমাদেরও আছে, একেবারে নির্দিষ্ট করে প্রশ্ন তুলল। শতরূপের সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত। টেইন্টেড আমরা বলি, অযোগ্য বলছি, কিন্তু আক্ষরিক অর্থে বাংলা করলে সেটা দাঁড়ায় দাগি। আমি বলছি আর কতভাবে এই ছাত্রছাত্রী পড়িয়ে যারা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক শিক্ষিকাদের অপমান করা যায়। ভাবুন, একজন যোগ্য শিক্ষক এই ডামাডোলে যে চাকরিটা হারালো, প্রতিদিন তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি ওই ছোট ছোট কচি কাচারা ছাত্রছাত্রীদের সামনে সে যখন যাচ্ছে, তো সোশ্যাল ট্যাবুর জায়গা নিচ্ছে এবং ক্রমশ এটা বাড়ছে। আমি আরেকটা জায়গায় একমত যে নিঃসন্দেহে একজন অযোগ্য, একজন ভুয়ো, একজন পয়সা দিয়ে চাকরি কেনা মাস্টারমশাই সিস্টেমে শুধু প্রজন্মকে ধ্বংস করছে তা নয়, অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা ওই চেয়ারে বসার জন্য যারা সম্পূর্ণ যোগ্য, যারা মেধাবী, যারা হয়তো বছরের পর বছর পরিশ্রম করছে, তাদের কার্যত বঞ্চিত হয়ে আক্ষরিক অর্থে রাস্তায় বসিয়ে তবে ওই ভুয়ো জায়গাটা পেয়েছে।
বিকাশ ভট্টাচার্য শতরূপকে ধন্যবাদ, একবার পরিষ্কার বললেন যে কিন্তু মুশকিলটা হচ্ছে, আমার মনে আছে যে যেদিন গোটা প্যানেল বাতিল করার জন্য সওয়াল হয়েছিল, এসএফআই বোধহয় তার পরদিন প্রেস কনফারেন্স করে একই কথা বলেছিল তারা। কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে যখন বিকাশ ভট্টাচার্য কোনো বক্তব্য রাখছেন সেটা দলের রাজ্যসভার সাংসদের বক্তব্য না তার আইনজীবী সত্তার বক্তব্য, সেটা কোথায় লেখা থাকে, যার ফলে একজন সাধারণ মানুষের কাছে এই বিষয়টা খুব বিভ্রান্তিকর। এবং দেখুন এই দায় ঠেলাঠেলির খেলায় প্রতিদিন যে আলোচনাটা হয় যে সেই ত্রিপুরার কথা ঘুরে ফিরে, যে ত্রিপুরায় মানিক সরকারের আমলে বামফ্রন্ট সরকারের তরফে 2010 এবং 2013 সালে নিয়োগ করা শিক্ষকদের গোটা প্যানেলটাই ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। তারপর 2017 সালে সুপ্রিম কোর্ট সেই যে প্যানেল বাতিলের নির্দেশ সেটাকে সম্পূর্ণ বহাল রাখে। এইভাবে 10,323 জন শিক্ষক পথে বসে পড়েন। হ্যাঁ, এটা ঠিকই যে ত্রিপুরার কোনো পার্থ চট্টোপাধ্যায় বা তার দলবলের বিরুদ্ধে টাকা নিয়ে শিক্ষকদের চাকরি বিক্রির অভিযোগ ওঠেনি। বাতিলের মূল কারণ ছিল পদ্ধতিগত ত্রুটি, কিন্তু ফলটা তো আজকের পশ্চিমবঙ্গের মতোই ছিল, যোগ্যদের চাকরি যাওয়া। তারপর বিধানসভা ভোটের সেই বিজেপির বহুবার যেটা দেখিয়েছি ভিশন ডকুমেন্ট, মানবিকতায় মোড়া প্রতিশ্রুতি 12 নম্বর, দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,323 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড। তারপর বিজেপির ক্ষমতায় আসা, আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠি, একেবারে এ রাজ্যের মতোই। তারপর বিজেপির শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সেই সংলাপ যে ওই শিক্ষকদের চাকরিতে রেখে আমি অন্তত জেলে যেতে পারবো না। পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এই সংলাপটা বোধহয় একটু চেনা চেনা লাগছে নাকি? যাই হোক, আমার পরের বক্তা আইনজীবী ফিরদৌস শামীম। সুমনদাকে ধন্যবাদ। সম্ভবত এই প্যানেলের আমি সর্বশেষ বক্তা, সম্ভবত কেন বলছি, শেষ বক্তাই তো আমি। আমাদের এই যে মোশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খাই সরকারকেই নিতে হবে যোগ্যদের দায়, এটা এবিপি আনন্দ ঠিক করেছেন। অবভিয়াসলি তারা যেহেতু হোস্ট করছেন তারাই ঠিক করবেন, কিন্তু আমি বলবো যে এটি সম্ভবত ঠিক হতো যদি এটি লিখতেন যে পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায় সরকারকে ও শাসক দলকেই নিতে হবে যোগ্যদের দায়। কেন এ কথা বলছি? আমি একটু প্রথমে দেবাংশুর কথা দিয়ে শুরু করি। দেবাংশু বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলনে গেছেন, তিনি তার উদাহরণ হিসেবে অনেক আন্দোলনের বেশ একটা ফিরিস্তি দিলেন, লম্বা ফিরিস্তি, কিন্তু সম্ভবত উনি ভুলে গেছেন একটা আন্দোলনের কথা। এই এসএসসি নিয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় প্রেস ক্লাবের সামনে, এবং এই আন্দোলন স্থলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, এবং সেই আন্দোলন শুরুর একটা ইতিহাস ছিল। কি ইতিহাস? সালটি ছিল 2019। আপনাদের সকলের মনে পড়বে সেই 2019 সালে লোকসভা ভোট হচ্ছিল, এবং সেই ভোটের কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন একজন অন্য একটি রাজনৈতিক দলের নেতা, তার নাম পরেশচন্দ্র অধিকারী। তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরেই তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে লিস্টে একেবারে টপে তুলে দেওয়া হয়েছিল, 1 নম্বরে, যে ইন্টারভিউও দেয়নি। যেহেতু অঙ্কিতা অধিকারীর নাম লিস্টে কোথাও ছিল না, অল অফ দ্য সাডেন পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরেই তার মেয়ের নাম 1 নম্বরে উঠে গেল, তাই ছেলেমেয়েরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে শুরু করলো। আর এই আন্দোলন স্থলে কে পৌঁছলো? এই আন্দোলন স্থলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলো, এবং পৌঁছে গিয়ে স্বাভাবিকভাবে আজকের আন্দোলনে দেখছেন 5-10 জন নেতা, সেই আন্দোলন স্থলেও 5 জন নেতা ছিল, এবং পৌঁছে নেতাদের আইডেন্টিফাই করে নিল। ওয়ান অফ দ্য নেতা ছিল ইনসান আলী। ভাই দেবাংশু বলছিলেন যে কেন 4 বছর পরে, 5 বছর পরে মামলা, 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, 2019 সালে কমপ্লিট হয়ে গেছে বা 18 সালে কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়েও অনেক ডিবেট আছে এক্সপায়ারি অফ দ্য প্যানেল নিয়ে। তো তারপরে কেন এতদিন পরে মামলা? আরে মশাই কি করবেন, লোকসভা ভোটের প্রাককালে মডেল কোড অফ কন্ডাক্ট চালু, গিয়ে বললেন আমি কিছু বলতে পারবো না, ছেলেদের মধ্য থেকে 5 জন আর সরকারি আধিকারিক 5 জন নিয়ে একটা কমিটি তৈরি করে দেব। ইনসান আলী সেখানকার নেতা ছিলেন। কবে ডেট অফ জয়নিং একটু মনে করিয়ে দিই, রেকমেন্ডেশন ডেট 25/2/2020, অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট
19/3/2020, আর ডেট অফ জয়নিং 1/12/2020। তার র্যাঙ্ক কত? একটু র্যাঙ্কে যাই। কেন এই শেতাব মামলা করলো তার তো একটা ইতিহাস আছে। শেতাবের র্যাঙ্ক 140 ওয়েটিং লিস্টে, আর এই শেখ ইনসান আলীর র্যাঙ্ক হচ্ছে 144। যখন মামলা নিয়ে প্রথমে যাই, দেবাংশু একটা বেশ নথি নিয়ে এসছে, বলে আমার নাম করে বলেছে নথিটা একটু টুকে রাখতে। আমি বলেছিলাম যে অর্ডারটা কি হয়েছিল, বলেছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। একই কথা এই যে বিচারপতির নাম বলছেন না, যখন মামলা নিয়ে যেতাম একই কথা বলতো। তো তখন যেই বলেছে, আমি সেই বিচারপতিকে যখন ওই মামলার সাবমিশন রাখছি তখন বলবো, মাই লর্ড কি করব, অ্যাপয়েন্টমেন্ট যদি প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে দেয়, আমি কি মামলা প্যানেল এক্সপায়ার হওয়ার আগে করব? শেখ ইনসান আলীকে চাকরি কবে দিয়েছেন? জয়েন কবে করেছে? আমার নলেজে কবে এলো? কেন পূর্ব পরিকল্পিত এই শব্দটি ব্যবহার করলাম? পূর্ব পরিকল্পিত শব্দটি এই কারণেই ব্যবহার করলাম, কারণ প্যানেলের ভ্যালিডিটি 1 বছরের আইন এনেছেন। ওএমআর শিট ডেস্ট্রয় করে দেওয়া হবে 1 বছরের মধ্যে, তার আইন রেখেছেন, প্রভিশন রেখেছেন। আর আরটিআই করলে, এসপিআইওকে আরটিআই করলে তার জবাব দেওয়া হয় না, ফার্স্ট অ্যাপিল করলে জবাব দেওয়া হয় না। স্টেট ইনফরমেশন কমিশনে, তারপরে মানে থার্ড স্টেজ স্টেট ইনফরমেশন কমিশনে আপনি করবেন, অ্যাপ্লিকেশন করবেন, ইনফরমেশন কমিশনার অ্যাপয়েন্ট করা হয় না। দিনের পর দিন, মাসের পর মাস পড়ে থাকছে। কি করবেন? 1 বছর পেরিয়ে গেছে, এসে অম্লান বদনে বলবেন যে প্যানেল তো এক্সপায়ার্ড হয়ে গেছে, এ মামলা আর গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। আমি আদালতে সাবমিশন রেখেছিলাম, সেটা যদি হয় তাহলে এই যে করাপশন হয়েছে সেটিকে স্যাংটিফাই করা হয়। প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী তার দলে একজনকে নিয়ে আসার জন্য তার মেয়েকে চাকরি দেওয়া হয়েছে, সেটা বন্ধ করে দেওয়ার জন্য একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে চাকরি দিয়ে দেওয়া হলো প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে। আর গরিব মুসলমান বাড়ির ছেলে শেতাবুদ্দিনকে, সে তার আগে র্যাঙ্ক করা সত্ত্বেও তাকে চুপচাপ বসে থাকতে হবে, মামলা করা যাবে না। এটা যদি প্রপোজিশন হয় তাহলে আমাদের সকলকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে না, শেতাবুদ্দিন মামলা করে ভুল করেছিল। কারণ মুখ্যমন্ত্রী এসে তার মন্ত্রী সবাই পরবর্তীতে নিয়েছিলেন, তাকে শিক্ষা দপ্তরেরই পরবর্তীতে রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। কারণ তিনি 2019 সালে জয়েন করার পরে তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন কোচবিহারে, হেরে গেছিলেন। পরবর্তীতে তিনি এমএলএ হন, তাকে আবার শিক্ষা দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী বানায় সেই পরেশচন্দ্র অধিকারীকে। এটা ফ্যাক্ট। এবার কেন এই যে বলছেন যে সিবিআই তদন্ত চলছে, তাহলে সিবিআই তদন্ত করে বের করা পর্যন্ত তো অপেক্ষা করতে পারতেন। এই যে শেতাবুদ্দিনরা মামলা করেছিল, নাসরিন খাতুন মামলা করেছিল, আব্দুল গনি আনসারি মামলা করেছিল, লক্ষ্মী টুঙ্গা মামলা করেছিল, কোনো মামলায় সিবিআই তদন্তের কোনো প্রকার প্রেয়ার ছিল না। সাধারণভাবে আমরা আইনি এই যে দেখবেন এই যে সার্ভিস জুরিসপ্রুডেন্স, এটা মূলত কোর্ট ইভলভিং জুরিসপ্রুডেন্স। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আর সার্ভিস জুরিসপ্রুডেন্স এক হয় না। সাধারণ সার্ভিস জুরিসপ্রুডেন্স কি? এক্সপায়ার্ড প্যানেলে মামলা সাধারণভাবে করা যায় না। সাধারণ জুরিসপ্রুডেন্স কি? সাধারণ আইনি প্র্যাকটিস কি? প্লিডিংস না থাকলে, প্রেয়ার না থাকলে সেটা অ্যালাউ হয় না। কিন্তু এক্ষেত্রে কেন হলো? কারণ আমাদের এই আইনও সঙ্গে আছে যে একই অ্যাক্টের, সেম অ্যাক্টের সিভিল কনসিকুয়েন্স অ্যান্ড ক্রিমিনাল কনসিকুয়েন্স থাকতে পারে। এক্ষেত্রে চাকরি দেওয়া হয়েছে, চাকরির মামলাটা এটা হচ্ছে এই রিট পিটিশনের মামলা। আর যখন বিচারপতিরা এটা বিচার করতে গিয়ে দেখছেন যে না বাবা, এর পিছনে তো ক্রিমিনাল অ্যাক্টও রয়েছে, তাই বিচারালয় সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা প্রে করেছি। কেন প্রে করেছিলাম? এই মামলাগুলো কিভাবে তৈরি হলো? প্রথমে একটা মামলা হয়, এসএসসি এসে বলে ইনঅ্যাডভার্টেন্ট এরর, আমার ভুল হয়ে গেছে। একটা মামলায় ভুল হয়ে গেছে, একই এফিডেভিট, ওই আদালতে রিপোর্ট ফাইল করতে বলে একই এফিডেভিট আসে, ইনঅ্যাডভার্টেন্ট এরর, ইনঅ্যাডভার্টেন্ট এরর। শেতাবের মামলায় বললো ইনঅ্যাডভার্টেন্ট এরর। আবার নাসরিন মামলা করলো, নাসরিন মামলায় কি বললো? সে উদাহরণ দিল, দেখো আমি তো র্যাঙ্ক করেছি, আর দুজন ব্যক্তি যাদের লিস্টে কোথাও নাম নেই তারাও চাকরি পেয়ে গেছে, একই এফিডেভিট, ইনঅ্যাডভার্টেন্ট এরর। আচ্ছা, ইনঅ্যাডভার্টেন্ট এরর কত ক্ষেত্রে হয়? আমি একদিন বললাম যে আমি বুঝলাম যে 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় 3 নম্বর ব্যক্তিকে দিলেন, এটা ইনঅ্যাডভার্টেন্ট এরর। কিন্তু যার লিস্টে নাম নেই, যে কাউন্সেলিং কন্ডাক্ট করেছে, সে তার ডিটেলস জানলো কি করে? এটা ইনঅ্যাডভার্টেন্ট এরর কি করে হতে পারে? এটা ইন্টেনশনাল এবং এর সঙ্গে
করাপশনযুক্ত। কেন? তার কারণ, তার উদাহরণ হিসেবে যত এই ইনঅ্যাডভার্টেন্ট এরর বলেছিল এসএসসি, আমি 25টা ওদেরই দেওয়া এফিডেভিট অ্যাড করে এই সেতাবের মামলায় বললাম যে দেখো সবগুলোতে একই কথা বলছে, সিবিআই তদন্ত করো। আমরা তো ধরেছিলাম লেজে, মানে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে মামলার ভিত্তিতে। ও বাবা, সিবিআই তদন্ত করে দেখে এরে বাবা শুরু হয়ে যেত একবারে প্রথম থেকে শুরু হয়েছে, মানে ওএমআর শিটে 0কে বাড়িয়ে 53 করা হয়েছে, এক্সপায়ারি প্যানেলে চাকরি দেওয়া হয়েছে, র্যাঙ্ক জাম্পে চাকরি দেওয়া হয়েছে, আউট অফ দ্য প্যানেল চাকরি দেওয়া হয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই না, ইন্টারভিউয়ের মার্কসও ম্যানিপুলেশন করেছে। সিবিআই এর রিপোর্ট জমা পড়ল, আদালত যখন বলল প্রথমে সিঙ্গেল বেঞ্চ যে যতগুলো এরকম আইডেন্টিফাই হচ্ছে বাদ দাও, মামলা হলো ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো, মামলা গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট আবার ফেরত পাঠালো। আপনারা এই গল্প জানেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠিত আইন হচ্ছে যে টেন্টেড আনটেন্টেড, যদি একটি নিয়োগ প্রক্রিয়ায় সেগ্রিগেশন করা যায় তাহলে টেন্টেডকে আইডেন্টিফাই করে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সরকারকে বলা হলো যে তুমি আইডেন্টিফাই করে দাও, এসএসসিকে বলা হলো আইডেন্টিফাই করে দাও, বোর্ডকে বলা হলো আইডেন্টিফাই করে দাও। তারা কেউ 3 জন 3 রকম তথ্য দিল। একজন বলছে সংখ্যা এত, আর একজন বলছে সংখ্যা এত, আর একজন বলছে সংখ্যা এত। 3 জনের সংখ্যার কোনো প্রকার মিল নেই। 3টে আর্টিকেল 12 অথরিটি, তাদের সংখ্যার কোনো প্রকার মিল থাকছে না। তাহলে কোর্ট করবেটা কি? অনেকেই বলছেন তাহলে আদালতে তো অপেক্ষা করা উচিত ছিল সিবিআই এর ওই তথ্যের উপর। সিবিআই কি নিয়োগকারী সংস্থা নাকি? না আদালত এক্সিকিউটিভ এবং লেজিসলেটরের কাজ করবে? আজকে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে এসএসসি সেটি অটোনমাস বডি। ও তাই? এসএসসি একটা একবার পড়বেন তো। সরকার চাইলে এসএসসিকে যে কোনো প্রকার ইন কনসোনেন্স অফ ল ডাইরেকশন দিতে পারে, এটাই এসএসসি অ্যাক্ট। সরকার চাইলে এই এসএসসিকে ডিসলভ করে দিতে পারে, এটাই এসএসসি অ্যাক্ট। কিন্তু সরকার যখন এই নিয়োগে দুর্নীতি হচ্ছে, সরকারই তো করেছে, শাসক দলই তো করেছে, তারা কি করছে? তারা নিশ্চুপ থেকেছে। সরকারের কি আর কোনো উইংস নেই? পুলিশ নেই? আইবি নেই? তারা ইনফরমেশন দেয়নি? এই এসএসসি একটাই প্রভিশন রয়েছে, সরকার চাইলে যে কোনো সময় তার চাকরি বাতিল করতে পারে। আপনি তো সেদিন গেছিলেন প্রেস ক্লাবের সামনে, সেদিন তো শুনে এসেছিলেন অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করছে, ফিরে এসে অঙ্কিতা অধিকারীর চাকরিটা বাতিল করেছিলেন? করেননি। কেন করেননি? উল্টে তার বাবাকেই পরবর্তীতে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। কারণ দেখেছেন এর মেয়ের চাকরিটা বাগিয়ে নিয়েছে, এ বাজার থেকে ভালো করে আরো কয়েক কিছু চাকরি এভাবে দিতে পারবে। নিশ্চুপ ছিলেন। এবার আসি কুণালদার কথা। কুণালদা খুব ভালো বক্তা, বেশ আবেগ নিয়ে বলেছে। কুণালদা বারবার আমেরিকার উদাহরণ দিচ্ছে। দেখুন, আমাদের দেশ এমন একটি দেশ যে দেশে কিন্তু কোনো সাধারণ যোগসূত্র নেই। একটু আমেরিকায় চলে যায়। আমেরিকায় কি হয়? এই রাষ্ট্র গঠনের একটি সাধারণ যোগসূত্র হলো সেখানকার ভাষা। আমেরিকার 78% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, 91% মানুষ ইংরেজি জানে এবং বোঝে। আমাদের দেশের ক্ষেত্রে কি সেই সাধারণ ফ্যাক্টর রয়েছে? আপনি ছেড়ে দিন পাশের দেশ, একটা সাংঘাতিক খারাপ দেশ পাকিস্তান, তার তৈরির পিছনে একটা সাধারণ যোগসূত্র রয়েছে। কি? সেখানকার ধর্ম। বাংলাদেশ, ভাষা। পৃথিবীর যতগুলো দেশ দেখবেন কোনো না কোনো সাধারণ যোগসূত্র রয়েছে, কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ যার সাধারণ যোগসূত্র হচ্ছে বহুত্ববাদ। এই বহুত্ববাদকে এক সূত্রে বেঁধেছে একটি মাত্র ফ্যাক্টর, সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। আর ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই ক্ষমতা দেয়নি যে তুমি এক্সিকিউটিভ পাওয়ার এনজয় করবে। নো, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জুডিশিয়ারিকে লেজিসলেটিভ পাওয়ার এনজয় করতে দেয়নি। ভারতবর্ষের জুডিশিয়ারি চাইলেও আইন তৈরি করতে পারে না। ভারতবর্ষের সংবিধান সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ভারতবর্ষের নাগরিককে। ভারতবর্ষের নাগরিক সে বিচার করবে। আজকে যদি আদালত ভুল বিচার করে, আদালত যদি একটি বিচার করে, সেই বিচার অল্টার্ড করা যায় পার্লামেন্টে একটি আইন এনে। সেই আইন সঠিক হয়েছে কিনা সেটা আবার বিচার করতে পারে জুডিশিয়ারি। ভারতবর্ষে সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টকে অ্যাডপ্ট করা হয়েছে, রুল অফ ল এর কনসেপ্টকে অ্যাডপ্ট করা হয়েছে।
ভারতবর্ষের সেই তার সঙ্গে একটা ইউনিক জিনিস অ্যাডপ্ট করা হয়েছে, চেক অ্যান্ড ব্যালেন্স। ভারতবর্ষের এমন একটি সংবিধান ভারতবর্ষের ভারতবর্ষের রূপকাররা তৈরি করে গেছেন, যেখানে চাইলেও কোনো সংস্থা, না এক্সিকিউটিভ, না জুডিশিয়ারি, না লেজিসলেটর, তারা চাইলেও অটোক্রেটিক হতে পারবেন না। তার কারণ এই চেক অ্যান্ড ব্যালেন্স। কালকে আপনি বলছেন যে জুডিশিয়ারি কেন ওই বসে বসে কে টেন্টেড কে আনটেন্টেড এটা বিচার করবে এবং তুলে তুলে দেখাবে, তার কপালে একটা টিপ লাগিয়ে দেবে, তুমি যোগ্য, তুমি অযোগ্য, তুমি টেন্টেড, তুমি আনটেন্টেড। না, ভারতবর্ষের জুডিশিয়ারি, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই ক্ষমতা দেয়নি। এই যে বলছেন যে এসএসসি এই এত কুকর্ম করলো, তাকেই দায়িত্ব দিয়েছিলেন, তাকেই আবার দায়িত্ব দিলেন, এটা কে ঠিক করবে? এটা ঠিক করবে সরকার। কারণ এসএসসি অ্যাক্টে সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে, সরকার ডাইরেকশন দিতে পারে, সরকার রুল ফ্রেমিং করতে পারে, সরকার ডিসলভ করতে পারে। এটা ভারতবর্ষের জুডিশিয়ারিকে দেওয়া হয়নি। জুডিশিয়ারি সেটা ইন্টারপ্রেট করে দেখবে সেটা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে। এটাই ভারতবর্ষের এই বহুত্ববাদী ভারতবর্ষ, ইউনিটি ইন ডাইভার্সিটির ভারতবর্ষ, এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ভারতবর্ষ টিকে আছে। আমি আপনার সঙ্গে সহমত হতাম যদি ভারতবর্ষের মনোটনি তৈরি হতো। আমি আপনার সঙ্গে সহমত হব না এই কারণে, কারণ যদি মনোটনি তৈরি করা হয়, একাত্মবাদ তৈরি করা হয় বহুত্ববাদের জায়গায়, তাহলে কিন্তু ভারতবর্ষের যে বেসিক সেটা নষ্ট হয়ে যাবে। এই ভারতবর্ষের জুডিশিয়ারি ভারতবর্ষের সংবিধান রক্ষা করেছে। আপনি আমি আজকে ফ্রিলি কথা বলতে পারি, তার কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি থেকে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন উঠে এসেছিল, ইউনিক প্রিন্সিপাল, যা চাইলেও আজকে মনে হচ্ছে আমার ওই সেকুলার শব্দটা পছন্দ নয়, ছুঁড়ে ফেলে দেবো গঙ্গার জলে, পারবেন না। তার কারণ ভারতবর্ষের এই জুডিশিয়ারি বেসিক প্রিন্সিপাল, এই তত্ত্ব, বেসিক স্ট্রাকচার যে প্রিন্সিপাল, সেই তত্ত্ব ইভলভ করিয়েছে কেশবানন্দ ভারতী। ফলে ভারতবর্ষের এই যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকার জন্যই আপনি চাইলেও জুডিশিয়ারি সব করতে পারে না। এই ক্ষেত্রেই ভারতবর্ষের নাগরিকরাই সর্বশেষ দায়ী নেই, এবং ভারতবর্ষের নাগরিকদের সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার যদি আপনি প্রথমেই বিচারে ভুল করে দেন, আপনি যদি ঠিক করেন যে আমি অমুক ব্যক্তিকে যে চাইবে বারবার করাপ্ট অ্যাক্ট হোক তাকেই নির্বাচিত করব, বারবার দিয়ে চাইবেন আমার সাথে যোগ্য বিচার হোক, সঠিক বিচার হোক, কোনো দিন হবে না। আর এই করাপশনটা, এটা ছিল পলিটিক্যাল করাপশন। যতক্ষণ না আমি তো পলিটিক্স বুঝি না, অতএব আমি আমারটা বুঝে নেব। আপনি যদি আপনার রাইট বুঝতে চান, আপনাকে ডিউটিফুল হতে হবে। আপনি যদি আপনার অধিকার বুঝতে চান, আপনাকে কর্তব্যপরায়ণ হতে হবে। আর আপনার প্রথম এবং প্রাথমিক কর্তব্য নিজের বিচার ঠিক করা। আপনি যদি নিজের বিচার ভুল করেন, আপনি বারবার ভুল বিচারের শিকার হবেন। ভারতবর্ষের বিচার মানে হচ্ছে একটা হলিস্টিক আইডিয়া, নট এ ইউটোপিয়ান আইডিয়া। ধন্যবাদ আপনাদের প্রত্যেক। ধন্যবাদ ফিরদৌস। আমি ঠিক উল্টো দিক থেকে শুরু করব যে হ্যাঁ, ফিরদৌস বলল যে সাধারণ নাগরিকদের সঠিক বিচার করতে হবে, এবং বলল, যথার্থই বলল, বিচার বিভাগেরও সীমাবদ্ধতা আছে, ঠিকই তো। কিন্তু একজন সাধারণ নাগরিক যখন কোথাও বিচার পাচ্ছেন না, সবাই তাকে বঞ্চিত করছে, সবাই তাকে নিষ্পেষিত করছে, সেইখানে বিচার ব্যবস্থার, কোর্টের, আদালতের, সেটা লোয়ার কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, সে কোর্টের দরজায় করা নাড়ে। আমি বলছি এইটাই হচ্ছে উল্টো দিক থেকে। আবার নাগরিকের দিক থেকে যদি আমি দেখি বিচার ব্যবস্থার মহত্ব, বিচার ব্যবস্থার ওপর সাধারণ নাগরিকের ডিপেন্ডেন্স, তার নির্ভরযোগ্যতা, তার শেষ আশ্রয় সবসময় ভারতবর্ষের বিচার ব্যবস্থা। আমি ঠিক এই জায়গা থেকেও বহুবার একটা শব্দ ফিরদৌস ব্যবহার করেছে, পূর্ব পরিকল্পিত। দেখুন, এই অনুষ্ঠানের পূর্ব পরিকল্পিত সময় যেখানে শেষ হওয়ার, দ্রুত আমরা সেই দিকে এগোচ্ছি, কোনো ভনিতা ছাড়া। এবার ওপেন ফোরামে চলে যাব। অনেকে হাত তুলছেন, জহরদাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি শামিনের সাথে অনেক ব্যাপার একমত যে সেপারেশন অফ পাওয়ার্স আছে। উনি বারবার বললেন যে সুপ্রিম কোর্টের ওপর কোনো ক্ষমতা নেই, যে শেষ ক্ষমতা বলা যায় কনস্টিটিউশনে। আমি পড়ে শোনাচ্ছি, আমি দুবার বলেছি, আর্টিকেল 141, the law declared by the Supreme Court shall be binding on all courts within the territory of India. Supreme Court rulings are final and enforceable nationwide. বক্তব্যটা এই যে কনস্টিটিউশন, সংবিধান বানাবার সময় আমরা যেরকম প্রেসার কুকারের উপর সিটিটা রেখেছি, সিটির পাশে একটি ছোট্ট যন্ত্র রাখা হয়েছে যেটাকে বলা হয় সেফটি ভালভ। এই সেফটি ভালভটার দিকে আমি বারংবার সকাল থেকে এই সন্ধ্যের থেকে প্রমাণ করার চেষ্টা করছি যে 137 ধারাতে আপনি রিভিউতে যেটা যাচ্ছেন তার সাফল্য সম্ভাবনা প্রায় নেই।
রিভিউ হয় না, রিভিউতে করতে চায় না, যে মাননীয় বিচারপতি আপনি ভুল, এই কথাটি নতুন তথ্য না দিলে মানবে না। এখনো সময় আছে যে সব যদি সিচুয়েশনটাকে শুধরাতে চান, সব তথ্য নিয়ে 142 ধারায় আপনি কোর্টের সামনে রিভিউ পিটিশন, আপনার আগের অর্ডারটাও কিন্তু আপনারা লক্ষ্য করেননি 142 ধারায় হয়েছে, আপনি আবার 142 ধারায় রিভিউ পিটিশন না করে ট্রান্সপারেন্ট পিটিশন করুন আন্ডার 142, which will be enforceable under 141। যদি রিভিউ রিজেক্ট হয়, এদেরকে এতদিন ধরে বোঝানো হচ্ছে, এই যে আজকে যে ডিসিশনটা হলো যে আমরা পরীক্ষা নেব, এটার ব্যাপার অনেক ধোঁয়াশে ব্যাপার আছে। আমি শিক্ষা দপ্তরের সচিব থাকা মানে কারণ আমি বলবো যে এই কটা ধোঁয়াশে জায়গা ওরা নিশ্চয়ই ঠিক করে দেবে, কিন্তু আবার 42 লক্ষর জায়গায় 44 লক্ষ, 22 লক্ষর জায়গায় 44 লক্ষর পরীক্ষা দেওয়া যে কি কঠিন প্রক্রিয়া সেটা বোঝানো মুশকিল। আর 16তে গিয়ে যদি আপনার 26-এর কাছাকাছি গিয়ে কেস কাছারি হয়, তবে 26-এ আপনি পরীক্ষা নিলে 36-এ গিয়ে হবে। স্যার, আপনাকে আমার একটা প্রশ্ন। এক সেকেন্ড এটা শেষ করে দিই। আর আমি বারবার বলছি, ফাইন্ড দ্য সলিউশন, ডোন্ট ক্রিয়েট কনফিউশন, এটাই আমার একদম। আমি একটা জায়গায় একমত। শামীম, মনে থাকবে আমি শেষ অনুষ্ঠানে জহরদার মতটা জানতাম না, আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমায় পরিসংখ্যান দিয়ে বলো যে কটা রিভিউ পিটিশনে মূল মামলার মূল রায় পরিবর্তিত হয়েছে। ও কেউ আমার তো জ্ঞান। অতএব আমি রাজ্য সরকারকে, একজন রাজ্য সরকারের আধিকারিক হিসেবে আবেদন করছি, ভুল পথে নেবেন না, এতগুলো লোকের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না, নতুন করে আবার পরীক্ষা এদেরকে নিয়ে দেবেন না। এখন হবে কি, এরা যদি বলে না আমরা নতুন পরীক্ষায় যাব না এত বছর পরে, তখন বলাবে দেখুন আমি তো খুলে রেখেছিলাম, ওরা গেল না। এইসব বন্ধ করুন মানুষের। আর সেকেন্ড একটা প্রশ্নের উত্তর আমি না দিয়ে পারছি না, সেটা দেবাংশু দিয়েছিল, অত্যন্ত ভালো বলেছে, পরপর কেস দেখিয়ে বলেছে যে সিবিআইয়ের কোনো কেস ইডির কোনো কেসে নিষ্পত্তি হচ্ছে না। দিল্লিতে থাকাকালীন আমি শুনেছি নিষ্পত্তি হচ্ছে না, কেন চুক্তি হয়ে গেছে। আর চুক্তিটা হলো যে ইন্ডিয়া ফ্রন্ট আর ইন্ডিয়া ফ্রন্ট নেই, যে যার স্বার্থ গুছিয়ে নিয়েছে ডাইরেক্ট রিলেশন। এটা কতখানি সত্য মিথ্যা আমি জানি না, আমি রাজনীতিবিদ নই, কিন্তু মনে হয় সিবিআই ইডি তাদের রায় জানাবার আগে প্রভুর নির্দেশ আগে চায়, এই বলে শেষ। কুণালদা, দেখো এখনো আমাদের এই যে জহরদা সলিউশনের জায়গাটা বললো, এখন সলিউশনের জায়গাতে যেখানে একটা কোর্টের তত্ত্বাবধানের আন্ডারে সিবিআই এই কেসটার মধ্যে ঢুকেছিল, যেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই সময়কার ওনার একটা 5000 কত সংখ্যা একটা তার আলাদা করা ছিল, যে প্রত্যেকটা বেসিস এবং নথি সাবসিকুয়েন্টলি সিবিআই যে সিডি খুঁজে ফিরে তারা নিজের মতো করে একটা করেছিল। তো এই সমস্ত ডেটা সেটগুলো সুপ্রিম কোর্টের কাছে অ্যাভেলেবল আছে। তাহলে যে সুপ্রিম কোর্ট পিজি কেসের সময় সে সিবিআইয়ের অ্যাডভাইসটা শুনতে পারলো, তাহলে সেই সুপ্রিম কোর্ট কেন এই কেসের সময় সেই সিবিআইয়ের ইনভেস্টিগেট করা সেই সিডি বা সেই লিস্টের দিকে ভূক্ষেপ করলো না? কেন সুপ্রিম কোর্ট জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির করা লিস্টটা দেখলো না? কারণ দিস ইজ আ কনফিউজিং ম্যাটার, এটা সাংঘাতিকভাবে ঘোলাটে হয়ে রয়েছে। আপনি এটা বলেছিলেন, আমি আসলে এইটার মানে এইটা তো আমাদের উত্তর দেওয়ার দায় নয়, সে কারণে আমি প্রথমে বলিনি। আপনাকে এটা বলি, হাইকোর্টের জাজমেন্টে প্যারা 242, আপনার প্রশ্নটা খুব মানে বোনাফাইড প্রশ্ন এবং আমার বিশেষ অনেকের মনেই এটা আছে। হাইকোর্টের জাজমেন্ট প্যারা 245-এ কোট করা আছে যে এসএসসি হাইকোর্টকে এফিডেভিট দিয়ে জানিয়েছে ফার্দার ইররেগুলারিটিস এক্সিস্ট। অর্থাৎ কিনা আপনি যেটা বলছেন, সিবিআই দ্বারা চিহ্নিত যারা ইররেগুলার বা হোয়াট এভার, আমি কোনো কাইন্ডলি শেষ করিনি, তার বাইরে ধরুন 19,000 কি 19,500 তাদের মধ্যে যে কেউ আর টেন্টেড নয়, এটা এসএসসি বলে দিলেই মিটে যেত। কিন্তু এসএসসি বললো এর বাইরেও আরো টেন্টেড থাকতে পারে, আমরা জানি না। এবার আপনি বলুন এরপরে কোন কোর্ট অন্য রাইট দেবে এবং এসএসসি কেন বললো? নাথিং বেটার ইজ এক্সপেক্টেড ফ্রম এসএসসি।
এসএসসি যেভাবে কাজকর্ম করছে তারা সেরকম ঘোলাটে ঘোলাটে কাজকর্ম করবেই। অতএব হু ইজ রেসপন্সিবল? আর সুমন তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, যোগ করব যে কাউকে একটা তো সেটা এজেন্সি হতে পারে, ইনভেস্টিগেটিং এজেন্সি হতে পারে, সেটা পরীক্ষার নিয়ামক সংস্থা এসএসসি হতে পারে, কাউকে তো বলতে হবে যে 7 জন চুরি করেছে 14 জন চুরি করেনি, কেউ বলেনি। কনসেনসাসের দিকে এগোতে হবে, একটা সলিউশনের দিকে এগোতে হবে, যে পরীক্ষা নতুন এগুলো সব সবাই বলতে কেউ একটাই কথা বলতে পারবে না। কনসেনসাস একটা পয়েন্টেই হতে পারে স্যার, কনসেনসাস একটা পয়েন্টের ভিত্তিতেই হতে পারে। যারা চাকরি কিনেছে তারা বাদ যাবে, যারা যোগ্য বলেনি প্লিজ, যারা যোগ্য তাদের চাকরি ওদের মতো রিটেন্ড হবে, এবং চাকরি না পাওয়া যোগ্য যারা তারা চাকরি পাবে। এর বাইরে মানে আমি 17 মা আমি অ17 মা, যে যোগ্য তারও চাকরি থাকবে, আর যে চাকরি কিনেছে সেও সুপার নিউমারিক পোস্ট চাকরি করবে। এই পয়েন্টে হবে। দেখুন আমি বলিনি আমাদের কোনো শুনুন এই স্বামীন, এই প্রিন্সিপাল নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তুমি যেটা বললে সেই প্রিন্সিপাল, কিন্তু কি করে করা যায়, এ তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে। না না একদমই না, না 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 দেখুন আমি বলি ধারণা যাচ্ছে। প্রথম কথা বলি যে এসএসসি 4টে এফিডেভিট দিয়েছে এবং সিবিআই 3টে রিপোর্ট দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের সামনে সিবিআই রিটেন সাবমিশনও করেছে। সিবিআই রিটেন সাবমিশনে যেমন একটা পার্ট ছিল ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন। কখনো এসএসসি, কখনো সরকার, কখনো বোর্ড কতজনের ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন হয়েছে বলেছে? বলেনি। এই যে বলছে মুখ্যমন্ত্রী যে আমি প্রতিটি যোগ্য ছেলে মেয়েদের চাকরি ফেরাবো, তো সেই লিস্টটাই দিয়ে দিন যাদের চাকরি আপনি ফেরাতে চাইছেন, তাহলে মিটে যাবে। কিন্তু না না আমি এবার বলছি এটা কেন সম্ভব নয়। এবার অন্যদের কাছে যাই, প্রশ্ন করি অনেকক্ষণ ধরে, দেবাংশু উত্তর দিতেও পারে না পারে, কারণ বুয়াদা কেটে পড়েছে এখনো। আমি বলছি যে দেবাংশু, মুখ্যমন্ত্রী তো কোনো কথার মধ্যে কোনো পরিবর্তন নেই, বলেছেন কারোর চাকরি যাবে না। তুমি অন্তত এখানে বসে আরেকবার নিশ্চিত করে দাও যে 26,000 ছেলে তারা যদি ভবিষ্যতে পরীক্ষা দেয়, ফেল করে পাস করে যাই হোক না কেন, তাদের চাকরি যাবে না তো? যারা টেন্টেড নয়, অবশ্যই যারা টেন্টেড নয়, যা হচ্ছে সংখ্যাটা, তাদের চাকরি যাবে না তো? এটা অ্যাসিওর করে দাও। প্রথম কথা তুমি দলের অফিসিয়াল মুখপাত্র, একদম 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 আমি দলের অফিসিয়াল মুখপাত্র, এবং তোমাকে অফিসিয়াল মুখপাত্র হিসেবে এইটুকু কথা বলতে পারি, মুখ্যমন্ত্রী যে কথাটুকুনি আজকে বলেছেন সেই কথাটা তুমি শুনেছো, আমি শুনেছি, আমরা সবাই শুনেছি, এবং আজকে যেটা বলেছেন সেটাও শুনেছি, আবার ইন্ডোরে যেটা বলেছিলেন সেটাও শুনেছি। তুমি প্রশ্নটা করে দিয়েছো তো, একটু উত্তর শোনা, হ্যাঁ একটু টাইম দাও, ঠিক আছে, হ্যাঁ একটু 1.5 মিনিট বসো, 1.5 মিনিট ধরে তুই বলবে? একদম একদম, আগে বলেছি তো একটুখানি 30 সেকেন্ডের সমীরদার। আচ্ছা এবার আমি বলি, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবে যে কথাটা বলেছেন, সেটা তিনি তার কোনো প্ল্যান অফ অ্যাকশন রেখে সামনে রেখে বলেছেন তিনি কিভাবে কাজ করবেন। দলের মুখপাত্র হিসাবে এইটা বলার জায়গাতে আমি নেই, সেটা আমি ওইখানে দাঁড়িয়ে বলেছি। এক নম্বর কথা। 2 নম্বর, এবার তুমি দাদা আমাকে একটু চাকরি যাবে না। আচ্ছা আমি দাদা আমি বলছি ডিবেটটাকে এমন করো না মানুষ টিভি বন্ধ করে, প্লিজ একটু দাঁড়াও। আমি যেটা বলতে চাইছি, তোমরা যোগ্যদের চাকরি থাকার পক্ষে তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা এক সেকেন্ড সিবিআই আমার প্রশ্নটা উত্তর দিয়ে তারপর না না তোমার আমি বলছি না তোমার এই প্রশ্ন, তোমার 90 সেকেন্ড আমি কিছু বলবো না। আরে আমার এই হচ্ছে প্রশ্ন শোনার ভয়, প্রশ্ন শোনার ভয়। এবার প্রশ্নের উত্তর। আচ্ছা এবার শোনো, আমার প্রশ্নটা হচ্ছে সজলদার কাছে, না উত্তর দি সজলদা, না উত্তর দিতে পারে সজলদা অফিশিয়াল, পরে প্রশ্ন করবে। আমার প্রশ্নটা হচ্ছে লাস্ট আমি দেব না, চিন্ময় এখন বলা নিয়ে আমরা এত কথা বললাম। এবার আমার প্রশ্ন, আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদি তোমরা চাকরি যোগ্যদের থাকার পক্ষেই হও, সিবিআই কেন ফাইনাল হিয়ারিং এ গোটা প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছিল? 1 নম্বর প্রশ্ন তোমার কাছে, এটা একটু উত্তরটা দিও। 2 নম্বর প্রশ্ন যেটা তোমার কাছে, তুমি সিবিআই এটা করেনি, না না সিবিআই এটা করেনি, সিবিআই করেনি, সিবিআই কখনো বলেনি প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করে। না 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 সিবিআই কখনো, আমি সজল 1 সেকেন্ড, সিবিআই কখনো বলেনি। সিবিআই থেকে মতামত চাওয়া হয়েছিল তো, সিবিআই স্পষ্ট বলেছে। সিবিআই আমাদের আমরা তথ্য ফিরি, হ্যাঁ তুমিও জানো কি হয়েছে। এবার অন্তত চিন্ময়ের কথা। আমি যে সুমনা দুটো কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে শতরূপদা বক্তব্য রাখার সময় আমাকে আর কিছু বলবে না তাহলে? না তোমার ওটা এখনো ঠিক করছি। শতরূপদাকে দুটো কথা বলে দিই। 1 নম্বর কথা হচ্ছে, শতরূপদা বক্তব্য রাখার সময় একটা সুন্দর কথা বলেছে যে তৃণমূলের সময় অ্যাজিটেশন হচ্ছে, মমতা ব্যানার্জি যাচ্ছে, তার একটা মূল কারণ হচ্ছে সিপিএম এর সময় অ্যাজিটেশনই হতো না, আর অ্যাজিটেশন হলে গুলি মেরে দিত। আরেকটা বিষয় হচ্ছে যে, দ্বিতীয় কথা হচ্ছে যে
আমি বক্তব্যের সময় ভাঙড়ের মফিজুল আলমের কে আমরা গুলি মেরেছিলাম। তোমার সময় বলো, আমি দুটো প্রশ্ন তোমায় করেছি, তুমি উত্তর দিও, লাইক রেখে দিচ্ছি। আচ্ছা আমার সময় বললে তোমরা লাস্ট বলার পর আবার বলেছো তো, একটু শোনো। আমি বলছি কেন্দ্র যখন তখন একবার বলছিলে জহরদাকে নিয়ে। আমি বলছি শামীম দা সুপার নিউমেরি পোস্টের কথা বলেছেন। সুপার নিউমেরি পোস্ট নিয়ে লাস্ট আদালতের বক্তব্য কি? 3 নম্বর বক্তব্য, সেটা হচ্ছে এক সেকেন্ড সুপার নিউমেরিক স্টে হয়ে আছে এবং সেই জন্য স্টে হয়ে আছে কারণ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার 3 বছর পরে যে ওই যাদের মঞ্চে গিয়ে আবার হাজির হয়েছিল আবার 2 নম্বর করব এবং তাদেরকে চাকরি দেব, সেটা প্যানেল এক্সপায়ার হয়ে 3 বছর পরে সুপার নিউমেরিক। এবার আপনি আমাকে একটা কথা বলুন, এক সেকেন্ড। এই গোটা ডিবেটটাতে আপনারা প্রত্যেকে, শতরূপদাও বক্তব্যের সময় দাঁড়িয়ে, আমি যখন বাকি ত্রিপুরার যে ছেলে চাকরিহারা যারা চলে গেছেন তাদের কথা বলছিলাম। আচ্ছা সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কিছু বলতে চাই। শতরূপদা প্লিজ, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ বাজাও, মিউজিশিয়ান কোম্পানি। আমি বলছি টপিকে কথা নালে সময় শেষ। শতরূপদা যে কথাটা বলেছিল সেই কথাটার মূলে যেটা দাঁড়ায়, ত্রিপুরাতে ওরা মারা গেছিল, হার্ট অ্যাটাক হয়ে, স্ট্রোক হয়ে এখানেও হয়েছে। এবার আমি এক সেকেন্ড এবার আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে না, তুমি ত্রিপুরার চুরি করেনি বলেছো, অর্পিতার খাটের তলায় 52 কোটি আছে নাকি? ও কাকে বলতে দিচ্ছিল? সুমন, তোমার একটা কথার উত্তর দিতে হবে। আচ্ছা প্রথমেই বলি, আপনারা ঝগড়াই করে যাবেন, শেষ অবধি আমাদের কথাটা আমরাই বলতে পারবো না। আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে তুমি সমস্ত কথা বললে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী চুরিটা হয়েছে কি হয়নি পশ্চিম বাংলায়? চোরেরা জেলে যাবে কি যাবে না? হয়েছে তো সিপিএম করে চোর শূন্য হয়ে গেছে, চোর শূন্য হয়ে গেছে। মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রীরা করেছে, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, কোন সিপিএম নেতার বাড়ি থেকে 5 টাকা পাওয়া যায়নি। তোমাকে একটা স্লোগান, চোর তারাও বাংলা বাঁচাও, বাংলার চোরকে জিরো করে দিয়েছে। তোমরা বিয়ে বাড়িতে রসগোল্লা খাও না জানি। বিকাশ ভট্টাচার্য যে কথাটা বলছে, তিনি ওটা আইনজীবীর বক্তব্য হিসেবে দেখবেন না সিপিএম এর বক্তব্য হিসেবে? রাজ্যসভার সদস্য হিসেবে। হ্যাঁ, আমি বলছি আইনজীবীর বক্তব্য হিসেবে দেখবে, কারণ সিপিএম এর বক্তব্য এর আগে সিপিএম এর বহু নেতা বলেছেন, আমিও প্রতিনিধি হিসেবে বলেছি। এবার আমি একটা কথা বলি সুমনদা, কোর্টের বিচারপতি, হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের, বিকাশ ভট্টাচার্যের বক্তব্যকে আইনজীবী হিসেবেও শোনেননি, সিপিএম নেতা হিসেবেও শোনেননি, প্রাক্তন মেয়র হিসেবে, আশুতোষের প্রাক্তন ছাত্র হিসেবে, কিছু হিসেবেই শোনেননি। শুনেছেন সংবিধানের সঙ্গে লজিকটা মিলিয়ে এবং তার ভিত্তিতে কতগুলো রায় দিয়েছেন। এখানেই আমি বলছি, বিকাশের জায়গায় প্রকাশ আকাশ যে উকিলই থাক না কেন, মানে কোর্টের কাছে বিচার্য হচ্ছে লিটিগেশনটা। সেই লিটিগেশন এসএসসির বিরুদ্ধে, কেননা এসএসসি চোর, তৃণমূলের অ্যাপয়েন্টেড এসএসসি চোর। কোনো আদালত ল পয়েন্টের বাইরে গিয়ে কে বলছেন সেখানে উকিলটা এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে চোরগুলো। আমি এবার চোরগুলো এখনো টাকা নিয়ে বাড়ি অংশ আমি চাইবো যে আমাদের কথাগুলো তো বলবো। প্রথমেই বলি যে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা টেন্টেড তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পাবেন এবং আনটেন্টেডরা পরীক্ষায় বসবেন। তো তার মানে যারা টেন্টেড, তারা টেন্টেড হয়েছিল, 15 লক্ষ টাকা করে দিয়েছিল বলে অন্য ডিপার্টমেন্টে জব পাবে, আর আমরা টাকা দিইনি, সেই জন্য 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। তথ্যের খাতিরে একবার তোমায় ইন্টারাপ্ট করতে হচ্ছে। আমি বলছি টেন্টেড শব্দটা ব্যবহার করেননি। আমি কি বলেছি কোট অ্যান্ড কোট বলি, তারপর তুমি ব্যাখ্যাটা করো। যাদের টাকা ফেরতের কথা বলা হয়েছে, যাদের বাতিল করা হয়েছে, যারা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য দফতরে যোগ দিতে পারে। কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে। একদমই তাই, সেটাই বোঝায়। আমরা আক্ষরিক অর্থে ওটাকেই টেন্টেড বলে বুঝি। যাই হোক, সেটা বলা হলো, তার মানে আমরা 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, সেই জন্য আমাদের শাস্তি 15 লাখ টাকা দিয়ে চাকরি যারা পেয়েছে তারা অন্য ডিপার্টমেন্টে জব। তুমি বলছো যারা অযোগ্য তাদের চাকরিটা নিশ্চিত, তোমাদের নিশ্চিত না, পরীক্ষায় থাকলো না, আমাদের পরীক্ষায় বসতে হবে। আচ্ছা, যারা বিরোধী লয়াররা ছিলেন, শতরূপদা খুব ভালো বলেছে যে 22 লক্ষের কথাও তো ভাবতে হবে যারা বঞ্চিত হলো। তাহলে যারা রাস্তায় বসে ওয়েটিংরা, নট কল ফর ভেরিফিকেশন, অবশ্যই তারা তো বঞ্চিতই, কিন্তু তাদের দাবিটা কি ছিল? তাদের হয়ে যেসব লয়াররা লড়লেন, তাদের দাবিটা ছিল যে তাদের চাকরিটা যেন হয়, ওয়েটিং বা নট কল ফর ভেরিফিকেশনদের চাকরিটা যেন হয়। সেখানে দাঁড়িয়ে গোটা প্যানেল ক্যান্সেল করলে তারা কি চাকরিটা ফেরত পাবে? তাহলে তাদের কি বিট্রে করা হলো না? তারা তো চাকরিটা পেতে পারতো, তারা তো করেই ছিলেন। শেতাবুদ্দিন তো মামলা করেছে, আরও ওয়েটিংরা মামলা করেছে, কারণ মামলাটা করেছিল কি যারা টেন্টেড তাদের বাদ দিয়ে সেই ভ্যাকেন্সিগুলোতে তো তাদের নিয়োগ করা যেত, তাহলে কি আর কোনো অসুবিধা হতো? এবার এসএসসি সেটা করতো, বিচার ব্যবস্থা করতো। তারাও চাকরি পেল না একটাই কারণে, আমি দেখলাম কারণ সরকার, বোর্ড এবং এসএসসি তারা টেন্টেড
কে আর আনটেন্টেড কে কিন্তু এই আইডেন্টিফাই কথাটা কি একবারও বলা হয়েছে? বারবার বলা হয়েছে। আমি লার্জলি বলবো একদম ভারতবর্ষের যে কোনো নাগরিকের আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার আছে, কেউ তার এই অধিকার কাটতে পারবে না। যে কোনো নাগরিক আদালতে তিনি সন্তুষ্ট না হয়ে যেতে পারে, এবং শুধু তাই না, প্রশ্ন তোলা যাবে। আপনাকে বলি যে তথ্যের খাতিরে শেতাবুদ্দিনের মামলায় ইলিয়াসরা চাকরি পেয়েছিল, তার কারণ ওই যে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেতাবুদ্দিন এখনো চাকরি চায়, তারা চায় এখনো চাকরিটা পাক, তারা ওয়েটিংদের চাকরিটা দরকার। আমরা বিভিন্ন এমপিদের চিঠি দিয়েছি, এমপিদেরকে বারবার বলছি আপনারা লোকসভার অধিবেশনে আমাদের বিষয়টা তুলুন, তাদেরকে আমরা চিঠি দিয়েছি, বিভিন্ন রাজ্যের সভাপতিদের আমরা চিঠি দিয়েছি। আমি এক একজনকে বলছি, সজল বাবু একটু আগে বলেছেন, সজল বাবু বলেছেন যে অভয়া মঞ্চ আমাদের আন্দোলনটাকে নাকি গ্রাস করেছে। আমি বলে রাখি, WBGDF, জুনিয়র ডক্টরস ফান্ড, অভয় মঞ্চ, তারা আমাদেরকে মেডিকেলি হেল্প করছেন। আমরা তাদের হেল্প অবশ্যই নিয়েছি, কিন্তু কোনোভাবে আমাদের আন্দোলনকে কোনো রাজনীতির সঙ্গে মেশাবেন না প্লিজ। আর সজলবাবুর কাছে আমার অনুরোধ, যেটা সুমনদা বলে দিলেন, প্রধানমন্ত্রী আগামী 29 তারিখ আসছেন, আপনারা চেষ্টা করুন যে বিজেপি তো আমি দেখেছি যে আমরা সবাই বলছে যোগ্যদের পাশে দাঁড়াচ্ছি সমব্যথী, চেষ্টা করুন না একবার যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যোগ্যদের একটা টিম গিয়ে কথা বলতে পারি। আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি সেই চেষ্টা আন্তরিকভাবে করব, কিন্তু আমি সময় পাবো কিনা জানি না। তাই সুমনদা, আপনার অনুমতি নিয়ে দেবাংশুকে আর একটা শেষ প্রশ্ন আমার, ও বিব্রত হবে না এই প্রশ্নটা, যে ধরুন এইবারের পরীক্ষায় প্রায় 140,000 লোক পরীক্ষা দেওয়া উচিত, ছাত্র পরীক্ষা দেওয়া উচিত, এবং আমি জানি না এই মুহূর্তে এসএসসির ফিস কত। যদি আমি ধরি 200 টাকাও হয় এখন অ্যাভারেজ, তাহলেও প্রায় 1.5 কোটি টাকা হয়। আপনি কুণালদা বললেন যে এসএসসিকে বাদ দাও, এসএসসির কথা ছাড়ো, বলেছেন বোধহয় আপনি বিতর্কের মধ্যে। তো এই এসএসসি তো আবার এই পরীক্ষাটা নেবে, তাহলে তো আবার আরেকটা বড় দুর্নীতি, শুধু ওই যে ফিস জমা হবে না, আমি বলছি সেই এসএসসি ফিস জমা নেবে 100 কোটির। এবং স্যার আমি বলি আপনাকে মাঝখানে, এবার ধরুন রিভিউটা গ্রান্ট হয়ে গেল, গভর্নমেন্টের কথা শুনে নিল, তখন কি হবে এই 100 কোটি টাকাটা? এই যে ধরুন কয়েকশো কোটি টাকা তো সরকারের কোষাগারে আসবে। আমি জাস্ট তথ্যের খাতির একটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমি সিবিআই যে কি ছিল সেটা নিয়ে বলেছি। দেখুন, আমি তো আনন্দবাজার পত্রিকা নিয়মিত খুঁটিয়ে পড়ি। 10ই ফেব্রুয়ারি তুমি সব কথা ইন্টারাপ্ট করো না, বড় বাজে স্বভাব তো। 10ই ফেব্রুয়ারি 2025 আপনারা গুগলে সার্চ করতে পারেন, আনন্দবাজার অনলাইন, তার আনন্দবাজার.com, তার হেডলাইন হচ্ছে 26,000 চাকরি বাতিল, শুনানি শেষ, রায় স্থগিত, সব পক্ষের কথা শুনে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। সেখানে আনন্দবাজার বলছে যে সোমবার এই মামলার বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, তবে কারো বক্তব্যেই নতুন কিছু উঠে এলো না। সিবিআই জানালো তারা চাইছে 26,000 চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক। এটা আনন্দবাজার.com এর খবর, এটা পড়েই এই তথ্য আমার জানা। এবার আমি একটা কথা বলি, তার মানে প্যানেল না, আমি বলছি তথ্যটা জেনেছি, আমি কোট করেছি, আপনারা দেখে নিতে পারেন, আপনারা দেখে নিতে পারেন। প্রশ্ন আছে, আমার প্রশ্ন হচ্ছে 26,000, ভাই এক সেকেন্ড, 26,000 চাকরি বিক্রির জন্য বা 26,000 চাকরিতে রিক্রুটমেন্টের জন্য যদি খাটের তলায় 50 কোটি জমে থাকে, তাহলে এবার 44,000 শূন্যপদের জন্য কার খাটের তলায় ক কোটি জমবে? ভাই এইটুকু বলে দাও, খালি বাড়ি চলে যাচ্ছে। কথা বলি, আর কটা অর্পিতা আছে ভারতবর্ষের মাটিতে? একজনই নেতার নেতৃত্বে হওয়া সরকার সম্পর্কে তাকে জমি চোর বলে অভিহিত করা হয়েছিল। একটাই জমি চোর গোটা ভারতবর্ষের মাটিতে। কটা অর্পিতার কটা খাট আছে? আমি বলছি এটাকে বলে কোরাস। একটা সিরিয়াস কোয়েশ্চেন আমি ফিরদৌসকে জিজ্ঞেস করতে চাই, যে চিন্ময়রা এখানে আছে, তোমার থেকে বেশি এই ব্যাপারটা ডিটেলে কেউ জানে না। What is your advice to them at this point of time? Actually, ডক্টর সরকারকে বলি যে যেহেতু আমি একটি পক্ষের হয়ে মামলা করেছি, খুব স্বাভাবিকভাবে আমি অন্য পক্ষকে আইনি সহায়তা করব, এটা এক্সপেক্টেড নয়। প্রথমেই বলি যে আমি একজন প্রফেশনাল হিসেবে আপনারা প্রত্যেকে যে বিষয়টা বলেছেন, একটা জিনিস বলে রাখি, সুপ্রিম কোর্টে লাস্ট দিনের শুনানি এবং সুপ্রিম কোর্টে এসএসসি লাস্ট সাবমিশন, সেটা যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু এসএসসি লাস্ট দিন তার লয়ার বলেছেন যে যেগুলো দেওয়া হয়েছে তার বাইরে আর একটাও টেন্টেড নেই। শুনানিতে একদম স্পষ্টভাবে বলা হয়েছিল, সুমনদা, একদম স্পষ্টভাবে বলা হয়েছিল, লিখিতভাবে বলা হয়েছিল, কনফিউশনের কোনো জায়গাই নেই। যখন হাইকোর্টে এই
একটা গোটা প্যানেল বাতিল হলো, তারপর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঠিক কী বলেছিল, যাদের সামান্য দ্বিধা আছে এসএসসির অবস্থান নিয়ে, একেবারে পরিষ্কার সিদ্ধার্থ মজুমদারের সেই বক্তব্য আরেকবার দেখিয়ে দিই, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হোক। একেবারে স্পষ্টভাবে আমার সহকর্মী কৃষ্ণেন্দু জিজ্ঞেস করছে যে এরা হচ্ছে অযোগ্য, এ বাকিরা কি যোগ্য, সেই বিষয়ে তার কি উত্তর ছিল এবং কতটা তিনি বাকিদের যোগ্য বললেই খেলাটা ওখানেই শেষ হয়ে যেত, সেটা হয়নি। আরেকবার চালাবো। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। এই হচ্ছে অবস্থান, যে অবস্থানের জন্য আজকে 26,000-এর এই পরিণতি হলো, একদম পরিষ্কার। খানিকক্ষণ আগে বলছিলাম এই ওপেন ফোরামটা প্রায় কোরাসের চেহারা নিয়েছে, বলতে গিয়ে মনে পড়লো মৃণাল সেনের সেই কোরাস ফিল্মটা মনে আছে, উৎপল দত্তের মুখে সেই সংলাপ। আপনারা অবস্থার গুরুত্বটা বুঝতে পারছেন না, ডোন্ট ইউ সি আমরা একটা ভলক্যানোর ওপর বসে আছি। এই 2025-এর প্রেক্ষিতেও এটা কি হুবহু মিলে যাচ্ছে না? আজ এই যে হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে এত পরিশ্রম করে একটা নিশ্চিত জীবনের দিকে যখন এগোচ্ছিলেন, তখন প্রাতিষ্ঠানিক দুর্নীতির ধাক্কায় তাদের কোমরটা এইভাবে ভেঙে দেয়া হলো। একটা পদের জন্য আবার হাজার জনের অসম লড়াইয়ের দিকে ঠেলে দেয়া হলো। এই মানুষগুলোর দুর্ভোগের দায় তো রাষ্ট্র এড়াতে পারে না। তাই আবার বলছি, যোগ্যদের দায় এবং দায়িত্ব নিক সরকার, এটাই এই সভার একেবারে স্পষ্ট দাবি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।